হ্যালো লিসেনার, ভয়ের জগতে সবাইকে স্বাগতম। আজকের গল্পটি পাঠিয়েছেন গালিব আবরার। লেখকের ফেসবুক পেজ আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স দেওয়া আছে, সবাই প্লিজ ফলো করে দিবেন। আর কণ্ঠে আছে আমি ইফতি, পরিবেশনার দায়িত্বে আছেন শামীম ইকবাল। তো চলুন আর দেরি না করে সোজা গল্পে যাওয়া যাক। রাত প্রায় 12:30। ঝুম বৃষ্টির মাঝে নিস্তব্ধ রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে বসে কান্না করছি। আজকে আমার বিয়ে ছিল, কিন্তু আমি যাকে ভালোবাসি তার জন্য পালিয়ে এসেছি। 9টা বাজে আসার কথা থাকলেও সে এখনো আসেনি। ফোনও বন্ধ আসছে বারবার। সে আমার সাথে বেইমানি করেছে। এই অবস্থায় আমি বাড়িতেও ফিরে যেতে পারবো না, আমাকে মেরে ফেলবে বাবা। এখানে বসে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। কয়েকটা ছেলে আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, আপু কোনো সমস্যা? আমার কি কোনো সাহায্য করব? ছেলেগুলোর মতলব ভালো না দেখে আমি বললাম, না কোনো সমস্যা না, আপনারা জানতো ভাই। ছেলেগুলো হাসতে হাসতে বলল, যেতে বললে কি যাওয়া যায় আপু, আপনাকে এখানে রেখে কিভাবে যাব? আমি উঠে ব্যাগ নিয়ে চলে যেতে লাগলাম, কিন্তু একটা ছেলে আমার ব্যাগ টেনে ধরলো, আরেকজন এসে আমার মুখ চেপে ধরলো যাতে চিৎকার করতে না পারি, আর দুইজন আমার হাত ধরে ফেললো। আমি অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারলাম না তাদের হাত থেকে। আমি ভেবেই নিয়েছিলাম এদের হাত থেকে আজ রক্ষা নেই, কিন্তু হঠাৎ করেই তারা আমাকে ছেড়ে দিয়ে ভয়ার্ত দৃষ্টিতে আমার পেছনে তাকিয়ে উল্টে পাল্টে দৌড় দিল সবাই। আমি কিছুই বুঝতে পারলাম না কি দেখে দৌড় দিল তারা। অশ্রুসিক্ত চোখে ব্যাগ উঠিয়ে পেছনে তাকাতেই দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। রোগা পাতলা গঠনের শরীর, চেহারাটা দেখে মনে হয় রক্তশূন্যতায় ভুগছে, উস্কো খুস্কো চুল। তবে যেটা দেখে অবাক হলাম তা হলো এখনো টুপটুপ বৃষ্টি পড়ছে, কিন্তু ছেলেটার জামা কাপড় একদম শুকনো। সে বৃষ্টিতে ভিজছে না। আমি ভাবলাম হয়তো নেশাখোর বখাটে ছেলে হবে, তাই তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। জানি না কোথায় যাব, হঠাৎ সে আমাকে ডাক দিল, এই পিচ্চে, এত রাতে এখানে কি করছো তুমি? আমি থমকে দাঁড়িয়ে গেলাম। তার কণ্ঠটা এত ভারী যে আমার হৃদয় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আমি বললাম, সেটা আপনার না জানলেও চলবে, আমাকে আমার মতো যেতে দেন। ছেলেটা বলল, এই জায়গাটা ভালো না, কোথায় যাবে তুমি, আমি তোমাকে পৌঁছে দিই। তাছাড়া আমি না থাকলে তো ওই ছেলেগুলো এতক্ষণে তোমার অনেক বড় ক্ষতি করে ফেলতো। আমি এবার হাসতে হাসতে বললাম, তার মানে ছেলেগুলো আপনাকে দেখে পালিয়েছে? এই শরীর দেখে? যাক, মজা ভালোই করতে পারেন। ছেলেটা কিছু বলল না, মুখে শুকনো একটা হাসি দিয়ে পেছনে হাত দিয়ে চলে যেতে লাগলো। আমি কি মনে করে যেন তাকে ডাক দিলাম, ভাইয়া দাঁড়ান একটু, আমি খুব বিপদে পড়েছি। সে দাঁড়ালো। আমি তার কাছে গিয়ে সবকিছু খুলে বললাম, তারপর কান্না করে দিলাম। ছেলেটা বলল, এখন কান্না করে লাভ নেই, আগে ভাবার দরকার ছিল তুমি কার জন্য বাড়ি ছেড়ে চলে আসছো। এখন আমি করতে পারি তোমার জন্য? আমি বাসায় ফিরে গেলে আমার বাবা আমাকে মেরে ফেলে। ভাইয়া প্লিজ আমাকে একটা থাকার জায়গা খুঁজে দিন। আমার কাছে টাকা আছে কিছু, বাসা থেকে আসার সময় নিয়ে আসছিলাম, চাইলে আপনি রাখতে পারেন। তবু আমাকে সাহায্য করেন প্লিজ। টাকা দিয়ে আমি কি করব পিচ্ছি? চাইলে আমি যেখানে থাকি সেখানে থাকতে পারো, কেউ তোমাকে বিরক্ত করবে না। আমি পিচ্ছি না ভাইয়া, আমার নাম রিদিকা, আর আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে যদি আপনি আমার ফায়দা নেন? আমিও কারোর ভাইয়া না, আমার নাম রিফান, আর এখন আমাকে বিশ্বাস করা ছাড়া তোমার কোনো অপশনও নেই। বিশ্বাস ভঙ্গ করে জীবিতরা, মৃতরা তো ঠিক নিজেরাই কি ঠকে বসে আছে। মৃত মানে? কিসব বাজে বাজে কথা বলছেন, আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। দেখেন, আমাকে কিন্তু ভয় দেখাবেন না, এমনিতে বিপদে আছি। ঠিক আছে চলেন, আপনার বাসায় থাকবো, আমার আর কোনো উপায় নেই। বাবার রাগের মুখোমুখি হওয়ার চেয়ে আপনাকে বিশ্বাস করাই ভালো। ছেলেটা আবার একটা অদ্ভুত হাসি দিয়ে পেছনে হাত দিয়ে হাঁটতে লাগলো। আমিও ব্যাগ কাঁধে নিয়ে তাকে অনুসরণ করতে লাগলাম। আশ্চর্যের ব্যাপার হলো, আমি যত দ্রুতই হাঁটছি না কেন রিফানকে ক্রস করতে পারছি না। সে আমার কয়েক কদম আগেই থাকে, অথচ সে আমার চেয়ে অনেক আস্তে হাঁটছে। ব্যাপারটা অদ্ভুত হলো, তাতে তা মাথায় নিলাম না। আচ্ছা রিফান ভাইয়া, আপনি কি বাসায় একাই থাকেন নাকি ফ্যামিলির সাথে থাকেন? আপনার মা বাবা কিছু বলবে না আমাকে নিয়ে গেলে? আজ 5 বছর যাবৎ আমি একাই থাকি, আমার কোনো ফ্যামিলি নেই। বাসায় শুধু একজন বৃদ্ধ চাচা থাকে বাড়ি দেখাশোনা করার জন্য। এবার আমার মনে একটু খটকা লাগলো, একটু ভয় করছে।
একা থাকে সে, আমার কোনো ক্ষতি করবে না তো। এক মনে বলছে তাকে বিশ্বাস না করি, আরেক মনে আবার এখন তো আমার যাওয়ার অন্য জায়গা নেই, দেখি না গিয়ে কি হয়। টিভিতে রেসলিং দেখে অনেক টেকনিক শিখেছি, আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করলে রেসলিং দেখিয়ে দিব। ছেলেটা আমাকে অবাক করে দিয়ে হাসতে হাসতে বলল, রেসলিং ছোটবেলায় আমি অনেক দেখেছি, তবে নিশ্চিত থাকেন আমার সাথে কোনো রেসলিং দেখানোর প্রয়োজন পড়বে না, আমি অনেক ভালো ছেলে। আমি হয়ে গেলাম। আমি তো এগুলো মনে মনে ভাবছিলাম, তাহলে সে শুনল কিভাবে? তার এমন অদ্ভুত আচরণ আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। রিফান ভাই, আমি তো এগুলো মনে মনে ভাবছিলাম, তাহলে আপনি জানলেন কিভাবে? এবার সে হাঁটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, ম্যাজিক। আমি এমন অনেক কিছু জানি যা তোমরা জানো না, তবে আমি যা জানি তা দিয়ে কারোর ক্ষতি করি না কখনো, আবার উপকারও করি না। এই বলে সে আবার হাঁটা শুরু করলো। একবার ভাবলাম পেছন থেকে পালিয়ে যাই, ছেলেটা বেশি সুবিধার মনে হচ্ছে না, কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে। এসব ভাবতে ভাবতেই সে একটা বিল্ডিং দেখিয়ে বলল, ওই যে 3তলা বিল্ডিংটা দেখছো, আমি ওইখানে থাকি, তুমি যাও বাড়িতে যাও, সেখানে সেলিম চাচাকে পাবে, তাকে গিয়ে বলবে তুমি স্টুডেন্ট, এই শহরে নতুন এসেছো, কোনো বাসা বা হোস্টেল ম্যানেজ হয়নি এখনো, আর তার হাতে কিছু টাকা ধরিয়ে দিবে, তাহলেই সে তোমাকে থাকতে দিবে। এটা কেমন কথা ভাইয়া? তার মানে কি আপনি আসছেন না আমার সাথে? না, আমার একটু কাজ আছে, কাজটা শেষ করে আমি চলে আসব, এখন যাও তুমি। যেভাবে বললাম সেভাবে বলো তার কাছে। এই বলে রিফান ভাইয়া চলে যাচ্ছে। আমি ডাকলেও সে কোনো সাড়া দিল না। কি বিপদ, এমন অদ্ভুত মানুষ আমি জীবনেও দেখিনি। ততক্ষণে প্রায় সকাল হয়ে এসেছে, কি আর করার, দেখি গিয়ে বাসায় জায়গা হয় কিনা তার কথা মতো। এসব চিন্তার মাঝে ভুলে গিয়েছিলাম আমি একজনের জন্য বাড়ি ছেড়ে এসেছিলাম। মনে পড়তেই আবার কান্না চলে আসলো। কি করলাম আমি এটা? কয়দিন এভাবে লুকিয়ে থাকবো? আমার কি কখনো আর বাড়ি ফেরা হবে না? বাবার রাগকে অনেক ভয় পাই, বাবা সত্যি আমাকে মেরে ফেলবে বাসায় ফিরলে। ভাবতে ভাবতে ওই বাসার সামনে চলে আসলাম। দেখলাম একজন বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি গায়ে ছাদে ফুল গাছে পানি দিচ্ছে। আমাকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুক্ষণ পর নিচে আসলো এবং জিজ্ঞাসা করল, কি তুমি এত সকালে এখানে দাঁড়িয়ে আছো কেন? একবার ভাবলাম রিফান ভাইয়ের কথা বলবো যে উনি আমাকে পাঠিয়েছে, কিন্তু কি মনে করে যেন বললাম না। আমাকে চুপ করে থাকতে দেখে সে আবার জিজ্ঞাসা করলি কথা। তখন আমি রিফান ভাইয়ার শিখিয়ে দেওয়া কথাগুলো ওনাকে বললাম। উনি বললেন, দেখো মা, বাসাটা তো খালি পড়ে আছে, মানে যে কাউকে থাকতে দেবো এমনটা না, এই বাড়ির মালিক আমাকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে অন্য কোথাও থাকে, সে যদি জানতে পারে আমি কাউকে বাসায় থাকতে দিয়েছি তাহলে সমস্যা হয়ে যাবে। আমি বুঝতে পারলাম সে টাকা চাচ্ছে। আমি ব্যাগ থেকে এক মুঠে কিছু টাকা বের করে ওনার হাতে দিলাম। এরপরে তার সুর পাল্টে গেল এবং বলল, ঠিক আছে, তুমি একটা মেয়ে বিপদে পড়েছ, তো তোমাকে থাকতে দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে, কখনো ছাদে যাওয়া যাবে না। আমি বললাম, ঠিক আছে, ছাদে যাব না, আমাকে আমার রুমটা দেখিয়ে দিন দয়া করে, অনেক ক্লান্ত আমি, একটু বিশ্রাম নিতে হবে। উনি আমাকে নিয়ে 2য় তলার রুমটা দেখিয়ে চাবি দিয়ে বললেন, এই রুমেই থাকতে পারো তুমি, আর মনে রেখো ছাদে যাওয়া যাবে না। তারপর উনি চলে গেলেন। আমি ব্যাগটা পায়ের কাছে রেখে চাবি তালাতে দিলাম। মনে হচ্ছে রুমটা অনেক দিন ধরে বন্ধ পড়ে আছে, ঝংকার ধরে গিয়েছে তলায়। কিছুক্ষণ তালা চাবির যুদ্ধের পর অবশেষে তালা খুলল। আমি ব্যাগটা হাতে নিয়ে দরজা খুলতেই বিরাট এক ধাক্কা খেলাম। রিফান ভাইয়া রুমে বসে আছে, আমি হাঁ করে তাকিয়ে আছি। কিছু বলতে যাব এমন সময় সে বলল, আরে পিচ্ছি রিতিকা, আসো আসো, তোমার জন্য তো অপেক্ষা করছিলাম। রিফান ভাইয়া, আপনি কিভাবে এখানে আসলেন? আপনি না বললেন আপনার কি একটা কাজ আছে, সেই জন্য পরে আসবেন, আর রুম তো তালা দেওয়া ছিল, তাহলে কিভাবে প্রবেশ করলেন? শুধুমাত্র দরজা দিয়ে রুমে প্রবেশ করা যায় এটা ভুল ধারণা, এগুলো নিয়ে তোমার না ভাবলেও চলবে। এতদিন এই রুমে আমি থাকতাম, এখন থেকে থাকবে তুমি। আমি অন্য কোথাও থাকবো। আপনি কি একটু নর্মালি কথা বলতে পারেন না? সব কথার ভিতরে রহস্য লুকিয়ে থাকে। আপনি আসলে কি বলেন তো? আমি খুব সাধারণ একজন মানুষ, আমাকে বেশি গভীর থেকে জানতে যেও না, তুমি নিজেকে হারিয়ে ফেলবে। এখন মূল কথায় আসি। সেলিম চাচা তোমাকে ছাদে যেতে নিষেধ করেছেন, তাই না? আমি হাফ ছেড়ে রুমের কোণে একটা চেয়ারে বসে বললাম, হ্যাঁ, উনি আমাকে বারবার এটা নিষেধ করেছে, আর আমার তো ছাদে যাওয়ার দরকারও নেই, তাই মেনেও নিয়েছি। রিফান ভাইয়া একটু কর্কশ স্বরে বলল, তুমি ছাদে যাবে, তবে এখন না, আমি যখন বলবো তখন যাবে। তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে সঠিক সময়ে। কি কাজ করতে হবে ভাইয়া? আর আপনি হঠাৎ এভাবে কথা বলছেন কেন?
আপনার মা কি ছোটবেলায় আপনাকে মধু খাওয়ায়নি? আমি এভাবেই কথা বলি। আমার মাকে আমি কোনোদিন দেখিনি। ৫ বছর আগে বাবা আমাকে এখানেরই একা ফেলে রেখে চলে গিয়েছে, কিন্তু আমি এখান থেকে যেতে পারছি না। ভাই প্লিজ এমন রহস্যময় কথা বলে আমাকে আর ভয় দেখাবেন না। আপনি এখন যান, আমি ফ্রেশ হয়ে বিশ্রাম নেব। ঠিক আছে, তুমি যাও ফ্রেশ হতে, আমি চলে যাচ্ছি, তবে আবার আসবো আমি। তোমাকে আমার কাজটা করে দিতে হবে। এই বলে হাসতে হাসতে চলে গেল সে। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে গোপন পথ খুঁজতে লাগলাম। নিশ্চয়ই এই রুমে কোনো গোপন দরজা আছে, না হলে সে রুমে আসলো কিভাবে? দেয়ালগুলো ভালোভাবে দেখলাম, জানলাগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখলাম, কিন্তু কোনো গোপন পথ খুঁজে পেলাম না। এতক্ষণ আমি এই রুমটার দিকে লক্ষ্য করলাম, খুব সুন্দর পরিপাটি করে সাজানো রুমটা, টেবিলের ওপর কিছু বই সাজিয়ে রাখা। আমি বইগুলো নেড়েচেড়ে দেখছিলাম, এখানে বেশিরভাগই হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস। হঠাৎ আমার চোখ পড়ল বইয়ের মাঝখানে থাকা একটা ডায়েরির দিকে। ডায়েরির উপরে রক্তলাল কালিতে লেখা ঋতুর ডায়েরি। এই ঋতুটা আবার কে? ডায়েরিটা হাতে নিলাম, সঙ্গে সঙ্গে আমার শরীরে একটা গরম অনুভূতি হলো। কেমন যেন সব ঝাপসা হয়ে আসছে। হঠাৎ একটা মেয়ের ভয়ানক কণ্ঠস্বর ভেসে আসলো, আমার ডায়েরি ধরার সাহস হলো কি করে তোর? আমি কিছু বুঝে ওঠার আগেই আমার চুলের মুঠি ধরে দেয়ালের সাথে আমার মাথা বাড়ি দিল কেউ। আমি ভয়ে উঠে দৌড় দিতে যাব, তখনই আমার মাথার উপরে থাকা ফ্যানটা ছিঁড়ে ধপাস করে আমার সামনে পড়ল। আমি এখন কি করব? তাড়াতাড়ি পালাতে হবে। হঠাৎ একটা শব্দ কানে আসলো, মনে হচ্ছে কেউ কিছু খাচ্ছে। শব্দটি স্পষ্ট বাথরুম থেকে আসছে। আমি সেদিকে কান না দিয়ে এখান থেকে পালানোর সিদ্ধান্ত নিলাম। কেউ তো আছে এখানে যাকে আমি দেখতে পাচ্ছি না। দরজার কাছে গিয়ে টান দিলাম, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ করা। অনেক টানাটানি করলাম, কিছুতেই দরজা খুলছে না। সেলিম চাচা বলে চিৎকার করে ডাক দিলাম, কিন্তু আমার চিৎকার চার দেয়ালের বাড়ি খেয়ে আবার আমার কাছেই ফিরে আসছে। বাথরুম থেকে কর্মর কর্মর শব্দটা যেন বেরিয়ে চলেছে। আমি কানে হাত দিয়ে দরজার সাথে পিঠ ঠেকিয়ে বসে পড়লাম। এক বিপদ থেকে রক্ষা পেতে গিয়ে এ কোন বিপদে এসে পড়লাম! না, আর সহ্য করা যাচ্ছে না। আমি উঠে সাহস করে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। যত এগিয়ে যাচ্ছি তত শব্দটা কমে আসছে। বাথরুমের কাছে যেতেই শব্দটা একদম গায়েব হয়ে গেল। এখন আর কোনো শব্দ কানে আসছে না। পুরো নিস্তব্ধতা বিরাজ করছে রুমটার ভেতরে। আমি আস্তে আস্তে বাথরুমের দরজার ধাক্কা দিলাম। উকি মেরে তাকিয়ে যা দেখলাম তাতে আমার কলিজায় পানি নেই। এমন ভয়ানক দৃশ্য আমি দেখব কল্পনাও করতে পারিনি। রিফান ভাইয়ার বিভৎস মারাদেহতা পড়ে আছে। তার পাশে একটা মেয়ে মরাদেহ থেকে নখ দিয়ে মাংস খাবলে খাবলে খাচ্ছে। হঠাৎ মেয়েটা খাওয়া বন্ধ করে এদিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আমার দিকে এক টুকরো মাংস এগিয়ে দিল। আমি আর সহ্য করতে পারলাম না, মাথা ঘুরে ফ্লোরেই পড়ে গেলাম। জানি না এভাবে কতক্ষণ পড়েছিলাম। যখন হুঁশ আসলো তখন রুমে ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখতে পারছিলাম না আশেপাশে। মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। ধীরে ধীরে সব মনে পড়তে লাগলো কি হয়েছিল। আমি তাড়াতাড়ি উঠে অন্ধকারের হাতড়ে হাতড়ে দরজা খুঁজে পেলাম। এবার দরজা খুলে গেল। আমি তাড়াহুড়ো করে সেখান থেকে বের হয়ে গেলাম। কি আশ্চর্য, বাইরে তো দিনের আলো, তাহলে রুমে অন্ধকার ছিল কেন? এত কিছু মাথায় নিয়ে লাভ নেই, আমাকে এখনই পালাতে হবে। বাড়ির গেট থেকে বের হবে এমন সময় পেছন থেকে কেউ বলল, এভাবে চলে যাবে? অন্তত নিজের ব্যাগটা তো নিয়ে যাও। এটা রিফান ভাইয়ের কণ্ঠ। আমি পেছনে তাকিয়ে দেখলাম রিফান ভাইয়া হাসি মুখে দাঁড়িয়ে আছে। যাকে আমি বিভৎস অবস্থার পরে থাকতে দেখলাম, সে এখন অক্ষত অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে আছে। এগুলো কি হচ্ছে আমার সাথে? আমি খুব রাগান্বিত হয়ে বললাম, আমাকে কোথায় নিয়ে এসছেন আপনি? এর চেয়ে তো বাসায় ফিরে যাওয়াই ভালো ছিল। কে আপনি? সত্যি করে বলেন, আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? রিফান ভাই আমার কথার কোনো উত্তর না দিয়ে বলল, তুমি ঋতুর ডায়েরি ধরতে গেলে কেন? এই জন্যই তো সে রাগ করে তোমার সাথে এসব করলো। আমি হকচকে উঠে বললাম, ঋতুটা আবার কে? আর ডায়েরিটা ওখানেই ছিল, তাই দেখছিলাম ধরে। কিসের মধ্যে এসে এনে ফাঁসিয়ে দিলেন আমাকে? আমি এখনই চলে যাব। এই বলে রুম থেকে চলে গেলাম ব্যাগ নিয়ে আসতে। রিফান ভাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কিছু চায় আমার কাছে। সে তার চাহনিতে স্পষ্ট ফুটে উঠেছে, কিন্তু আমার শরীর পুড়ে যাচ্ছে রাগে। এসব দেখার সময় নেই এখন। আমি গিয়ে দরজাটা জোরে ধাক্কা দিয়ে খুলে ফেললাম, কিন্তু এখন রুমে কোনো অন্ধকার নেই। ধাক্কাটা এত জোরে ছিল যে ওপর থেকে কিছু ধুলো ময়লা গায়ে এসে পড়ল। আমি গায়ের ময়লা ঝাড়তে ঝাড়তে রুমে ঢুকতে যাব, তখনই উপর থেকে লাল নীল দুইটা কাপড়ের টুকরো পড়ল, সাথে একগুচ্ছ চুল আর একটা কাগজের টুকরো।
আমি সেগুলো উঠিয়ে দেখতে লাগলাম। হাতে করে কাগজটা ভাঁজ করা ছিল। খুলে দেখলাম সেখানে অদ্ভুত কিছু লেখা আছে। এরকম লেখা আগে কখনো দেখিনি। হঠাৎ জানলার পর্দাটা প্রচণ্ডভাবে উঠতে লাগলো, কিন্তু বাইরে তো তেমন বাতাস নেই। আমি তাড়াতাড়ি গিয়ে আমার ব্যাগটা নিলাম। তখনই আমার নাম ধরে একটা মেয়ে কণ্ঠ বলল, রিদিকা, যেও না। আমি চমকে গিয়ে আশেপাশে চোখ বোলাতেই দেখলাম দরজার কাছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা দেখতে অনেক মিষ্টি, কালো একটা জামা পরা, চোখে কাজল দেয়া আর খোলা চুলগুলো হাওয়ায় দুলছে। কখনো পরি দেখিনি, কিন্তু পরি দেখতে বোধহয় এমনই হয়। আমি এগিয়ে গেলাম মেয়েটার দিকে। আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা বলল, এভাবে তাকিয়ে আছো কেন? নিজেকে আয়নায় দেখো, আমার চেয়ে বেশি সুন্দর তুমি রিদিকা। আমার ঘোর কাটলো মাত্র। আমি বললাম, তুমি কে, মানুষ নাকি কোনো পরী? মেয়েটা খুব সুন্দর করে হেসে বলল, আমি কোনো পরী না, তবে একসময় মানুষ ছিলাম। আমার নাম ঋতু, আর এই ডায়েরিটা আমারই। আমি খুব দুঃখিত তোমার সাথে এমনটা করার জন্য। রিফান গাধাটা আমাকে আগে বলেনি তোমাকে সে নিয়ে এসেছে। আমি ভেবেছিলাম তুমি অচেনা কেউ আমার ঘরে ঢুকে আমার ডায়েরি ধরার সাহস হয় কি করে, তাই তোমাকে ভয় দেখিয়েছিলাম। মেয়েটা একদমই কথাগুলো বলে ফেলল। আমি বললাম, তার মানে তুমি বলতে চাচ্ছ বাথরুমে যে ভয়ানক মেয়েটাকে দেখেছিলাম সেটা তুমি ছিলে? হ্যাঁ, সেটা আমিই ছিলাম। আমি মারা গিয়েছি প্রায় 5 বছর আগে, কিন্তু আমার আত্মা এই ঘরে বন্দী হয়ে আছে কোন এক অজানা কারণে। আমি ঘর থেকে বের হতে পারি না। খুব কষ্ট হয় এভাবে থাকতে। মানে যা ইচ্ছা তাই, তাই না? দেখে তো তোমাকে সুস্থ মানুষ ভেবেছিলাম, এখন তো দেখি মাথাটাই পুরোটাই গেছে। মরে যাওয়ার পর তুমি আবার আমার সামনে দাঁড়িয়ে আছো। এসব আজগুবি কথাবার্তা অন্য কাউকে বলো, আমি এখনই চলে যাচ্ছি। এই বলে হাঁটা দিলাম, তখনই মেয়েটা ঠিক আমার সোজা বিদ্যুৎ গতিতে ছুটে এসে আমাকে ভেদ করে চলে গেল। আমি কয়েক সেকেন্ডের জন্য থ হয়ে দাঁড়িয়ে রইলাম। এটা কি হলো? পিছনে তাকিয়ে দেখলাম মেয়েটা দাঁড়িয়ে আছে। এবার আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তার মানে তুমি যা বলছো তা সত্যি? তুমি মারা গিয়েছ? হ্যাঁ রিদিকা, আমি মারা গিয়েছি। তোমাকে আমাদের দরকার। তুমি পারবে আমাদের এই জেলখানা থেকে মুক্ত করতে। আমাদের মানে? তাহলে কি রিফান ভাইও মারা গিয়েছে? না প্লিজ, এটা বলবে না। রিফান ভাই তো তোমার মতো ঘরে বন্দি না, সে তো বাইরে যেতে পারে। তার মানে সে মারা যায়নি, তাই না? এবার ঋতু জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আনমনে বলল, যদি এমনটা হতো তাহলে কত ভালো হতো, তাই না? কিন্তু সত্যি বলতে রিফানও বেঁচে নেই, আমাদেরকে ওরা বাঁচতে দেয়নি। এটা তুমি কি বললে? তার মানে রিফান ভাইও মারা গিয়েছে, কিন্তু তাকে দেখে তো সেটা বোঝা যায় না। সে তো বাইরে ঘুরে বেড়াতে পারে। আর তাছাড়া কারা মারলো তোমাদের, এটা কিভাবে হলো? ঋতু বলল, সেটা তুমি পরে জানতে পারবে। এখন তুমি এখান থেকে যেও না। আমি চাইলে তোমাকে জোর করে এই ঘরে বন্দি করে রাখতে পারবো, কিন্তু তাতে আমার আর রিফানের কোনো উপকার হবে না। তাই তোমার কাছে আমার অনুরোধ, আমাদের সাহায্য করো। আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমি কিছুক্ষণ চুপ থাকলাম এবং ভাবতে লাগলাম কি করবো এখন। এখান থেকে চলে গিয়ে নিজেকে বিপদমুক্ত করব, নাকি ঋতুর কথা বিশ্বাস করে ওদেরকে সাহায্য করব। অনেক ভেবে ঠিক করলাম বাবার রাগ ঠান্ডা হওয়া পর্যন্ত এখানে থেকে যাব আমি। তাতে আমারও থাকার জায়গা হলো, আর দেখি ওদের কিভাবে সাহায্য করতে পারি। তাকে দেখি ঋতু আমার দিকে জিজ্ঞাসা সুলভ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে যাব, কিন্তু তোমাদের সাথে কি হয়েছিল সেটা আমাকে আগে খুলে বলতে হবে। ঋতু অনেক খুশি হয়ে বলল, সেটা সময় হলেই জানতে পারবে, এখন আপাতত না জানাই ভালো। সবকিছুর একটা সঠিক সময় আছে। আমাদেরকে যারা মেরেছে তারাও সঠিক সময়ের অপেক্ষা করতে পারেনি, তার আগে আমাদের মেরে ফেলেছে। আর তাই আজকে আমরা এভাবে মৃত্যুর পর বন্দী হয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সময় হলে বলো, আমি আইডিয়া করে বলি তোমাদের সাথে কি হয়েছিল। তুমি আর রিফান ভাই আরেকজনকে ভালোবাসতে, একজন তোমাদের পরিবারের সম্পর্ক মেনে নেয়নি, আর তারা ভুলবশত তোমাদের মেরে ফেলেছে, এবং তারপর পুলিশের ভয়ে তারা এই বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছে। আমি কি ঠিক বলছি, তাই না? এটা শুনে ঋতু হাসতে হাসতে বলল, একদম ভুল। যা বলেছো তেমন কিছু হয়নি। আপাতত এটুকু জেনে রাখো, আমি আর রিফান যমজ ভাই বোন। জেনে রাখো এটা, কারণ এরপর যেন আমাদের নিয়ে সব বাজে চিন্তা তোমার মাথায় না আসে। ও সরি সরি সরি, আসলে আমি ছোটবেলা থেকে এমন, যা আইডিয়া করি তার উল্টোটা হয়। তোমরা ভাই বোন আর আমি কী সব বলে ফেললাম। আচ্ছা সময় হলে তুমিই বলো কি হয়েছিল। এখন আমাকে কি করতে হবে তা বলে দাও। এর মাঝে রিফান চলে আসলো কোথা থেকে যেন, এসে বলল, কিরে শাকচুন্নি, পেটে কোনো কথা জমিয়ে রাখতে পারিস না? ফরফর করে সব বলে দিয়েছিস, তাই না? ঋতু বলল, ওই রিফাইন না, একদম আমার শাকচুন্নি কইবি না। আমি কিছু বলি না এখনো, শুধু বলছি আমরা ভাই বোন, যাতে আমাদের সম্পর্ক নিয়ে রিদিকা বিভ্রান্ত না হয়।
রিফান ভাইয়া আমার সামনে এসে বলল, অনেক ধন্যবাদ এখান থেকে যাওয়ার জন্য। আমরা সবাইকে বিশ্বাস করি না, প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম তোমাকে বিশ্বাস করা যায়, তাই তোমাকে আমরা দেখা দিয়েছি। ঋতু বলল, কি রে রিফাইন না, তুই রিদিকার সাথে এরকম মিষ্টি করে কথা বলছিস কিভাবে? কই, আমার সাথে তো সবসময় ফাটা বাঁশের মতো কথা বলিস। ঋদিকা শুধু আমার জন্য এখানে থাকতে রাজি হয়েছে, তুই বলে জীবনও রাজি হতো না। সুন্দরী মেয়ে দেখলে হুঁশ থাকে না তোর, তাই না? বেঁচে থাকতো যেমন ছিলি, মরে গিয়েও তেমনই রয়ে গেলি। রিফান ভাই রেগে গিয়ে বলল, চুপ কর শাকচুন্নি, খালি বলতে বল কথা বলতেছিস, একটা মেয়ের সামনে আমার ইজ্জতের 12টা বাজিয়ে দিচ্ছিস। ঋতিকাকে আমি নিয়ে এসছি এখানে, তাই তোর চেয়ে বেশি দাম আমারই। আমি চুপ করে দাঁড়িয়ে ভাই বোনের ঝগড়া উপভোগ করছি আর মুচকি মুচকি হাসছি। সত্যি, ভাই বোনের সম্পর্কগুলো সৃষ্টিকর্তার পক্ষ থেকেই দুনিয়ার সবচেয়ে পবিত্র উপহার আমাদের জন্য। কিন্তু একটু কষ্ট হচ্ছে এটা ভেবে যে ওরা বেঁচে নেই, তবু ওদের খুনসুটিগুলো এখনো কমেনি। আমি বললাম, তোমাদের এই ফাজলামো বন্ধ করে এখন বলো কি করতে হবে আমাকে। আর এই দেখো আমি কি পেয়েছি। দরজা জোরে ধাক্কা দেওয়ার কারণে ওপার থেকে এগুলো পড়েছে। রিফান ভাইয়া কাগজটা ছোঁয়ার সাথে সাথে চিৎকার করে ফ্লোরে পড়ে কাতরাতে লাগলো আর বলল, আমার শরীর পড়ে যাচ্ছে ঋতু, এটা কি? ঋতু তাড়াহুড়া করে সে রিফান ভাইকে জড়িয়ে ধরল। আমি দিশেহারা হয়ে ভয়ে কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম। এরপর রিফান ভাই একটু শান্ত হল এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পরিস্থিতি পুরো ঠিক হলে ঋতু এগিয়ে এসে বলল, ভয় পেও না, রিফান ওর প্রিয় জায়গায় গিয়েছে, যেখানে গেলেও শান্তি পায়। এটা সাধারণ কোনো কাগজের টুকরো ছিল না, এগুলো দিয়ে আমাদের বন্দি করে রাখা হয়েছে এই ঘরে। এমন আরও 3টা কাগজের টুকরো আছে ঘরে লুকানো, ওই কাগজগুলো খুঁজে বের করে এভাবে টুকরো করে দিতে হবে ঋতিকা। তবে আমাদের হাতে বেশি সময় নেই, এখন তোমাকে যা করতে হবে তা হলো ওই বুইরা সেলিম চাচার কোমরে একটা তাবিজ বাঁধা আছে, এই জন্য ওকে কিছু করতে পারছি না। তোমাকে তাবিজটা চুরি করে নষ্ট করে দিতে হবে। কোমরে থাকা তাবিজ কিভাবে চুরি করব? সে টের পেয়ে গেলে কি হবে? আমার ক্ষতি করার চেষ্টা করবে। ঋতু বলল, ভয় পেও না, সে বৃদ্ধ মানুষ, তোমার সাথে পেরে উঠবে না। তবে ভয় হলো যারা তাকে রক্ষা করছে তারা এটা তোমাকে করতে দিবে না। কাজটা কঠিন, কিন্তু এটা তোমাকে করতেই হবে, কারণ এই বইরা থাকলে আমরা এখান থেকে কখনোই মুক্তি পাবো না। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবেই পারি নিয়ে আসবো ওটা। সে কোন তলায় থাকে আর কোন রুমে? আমি রাতে যাব চুপি চুপি। ঋতু বলল, রিফান তোমাকে নিয়ে যাবে রাতে, এখন তুমি বিশ্রাম নিতে পারো। এই বলে ঋতুও কোথাও যেন মিলিয়ে গেল। আমি খাটে গায়ে দিলাম, কি করছি তা জানি না, এই কাজ সঠিক নাকি ভুল তাও জানি না, আমাকে কোথায় নিয়ে যাবে তাও অজানা। শুধু জানি এই ভাই বোনকে এখান থেকে মুক্ত করতে হবে যেভাবে হোক। ভাবতে ভাবতে কখন যে ঘুমে গিয়েছে বলতে পারবো না। আমি একটা ফাঁকা রাস্তায় এদিক ওদিক দৌড়াচ্ছি, কিছুটা খুঁজছি আমি, কিন্তু বারবার চোখ বন্ধ হয়ে আসছে আমার। দূর দূরান্তে কাউকে চোখে পড়ছে না। হঠাৎ চোখে পড়লো রাস্তার পাশে একটা মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি দৌড়ে গেলাম সেখানে। উল্টো হয়ে পড়ে থাকার কারণে তার মুখটা দেখা যাচ্ছিল না। আমি তাকে ধরে উল্টা দিলাম, তাকে দেখে মুখ চেপে ধরে সরে গেলাম। এটা হিমেল, আমি যার জন্য পালিয়ে এসেছি বাড়ি থেকে। হিমেলকে এই অবস্থায় দেখে কান্না করতে করতে বললাম, কি হয়েছে তোমার? এই অবস্থা কিভাবে হলো? হিমেল মুখে কিছু না বলে হাত দিয়ে কিসের দিকে যেন ইঙ্গিত করলো। আমি তাকিয়ে দেখলাম দুজন কালো আলখেল্লা পরা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে একটু দূরে। আমি না চাইতেও হিমেলকে রেখে ওই দুজন লোকের দিকে যেতে লাগলাম। হিমেল আমাকে পেছন থেকে ডাকছে, ঋদিকা ওদের কাছে যেও না, ওরা তোমাকে মেরে ফেলবে। ঋদিকা, ঋদিকা! হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম রিফান ভাইয়া ঠিক আমার মুখের সামনে উপর হয়ে ঝুঁকে আছে এক অদ্ভুত চাহনিতে। আমি তাড়াতাড়ি করে উঠে বসলাম এবং বললাম, কি হয়েছে রিফান ভাইয়া, তুমি এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? তুমি স্বপ্ন দেখছিলে? আমি তোমাকে ডাক না দিলে আজকে তোমাকে তারা দুজন মেরে ফেলতো। এই কথাটা স্বপ্নে হিমেলও আমাকে বলেছিল চিৎকার করে। তারা কারা ছিল, আমাকে কেন মারবে? একটু পরে জানতে পারবে তারা কারা ছিল। এখন চলো, আমাদের ওই কাজটা করার সময় হয়েছে। আর একটা কথা, হিমেল হয়তো তোমাকে ধোঁকা দেয়নি, সে হয়তো কোনো খারাপ পরিস্থিতির শিকার হয়েছে। থাক ভাইয়া, আমি আর ওসব নিয়ে ভাবতে চাই না। ওর জন্য আমি বাড়ির বাইরে, ওকে আমি কখনো ক্ষমা করব না। এখন চলো ভাইয়া, ওই বুইরা বেটার কাছ থেকে তাবিজটা নিয়ে যায়। আমার কাছ থেকে কতগুলো টাকা নিয়েছে, সব ফিরিয়ে আনতে হবে। রিফান ভাইয়া হাসতে হাসতে বলল, চলো তাহলে। আমরা ছাদের দিকে যেতে লাগলাম, কিন্তু ছাদে যেতে তো নিষেধ করেছিল সে আমাকে। কি কারণ হতে পারে এটার? রিফান ভাই আগে হাঁটছে, আমি তার পেছনে। ছাদে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা ফুলের বাগান, ভিন্ন ভিন্ন পদের ফুল গাছে ভরা। সেখানে চাঁদের আলোতে খুব সুন্দর দেখাচ্ছিল ফুলগুলো। সেখানে সব গাছে ফুল থাকলেও একটা গাছে কোনো ফুল ছিল না। রিফান ভাই বলল, ওই যে ফুল গাছটা ছাড়া ফুল ছাড়া গাছটা দেখছো,
ওটা একটা কালো গোলাপের চারা। এই গাছে যেদিন কালো গোলাপটা ফুটে উঠবে সেদিন তুমি একটা কাজ করতে পারো, তাহলে আমি আর ঋতু মুক্তি পেতে পারবো। এই জন্যই সেলিম চাচা তোমাকে ছাদে আসতে নিষেধ করেছিল, যাতে তুমি এই ফুলের বাগান সম্পর্কে না জানো। আচ্ছা, বুঝলাম, কিন্তু কালো গোলাপের সাথে তোমাদের ভাই বোনের সম্পর্ক কি? সব জানতে পারবে। এখন ছাদের কোণে ওই ছোট্ট ঘরটায় যাও এবং তাবিজটা নিয়ে আসো। আমি সরাসরি তোমার সাথে যেতে পারবো না, কিন্তু মনে করো আমি তোমার সাথে আছি। ঠিক আছে, আমি যাচ্ছি। দোয়া আমি ইয়াদ রাখনা। এই বলে সে ঘরের দিকে এগিয়ে গেলাম। একবার পেছনে তাকে দেখলাম সেখানে রিফান ভাইয়া নেই। আমাকে একা রেখে কোথায় চলে গেল সে? আস্তে আস্তে ঘরের দরজায় ঠেলা দিলাম। দরজা খোলাই আছে, আমি ঘরে ঢুকে পড়লাম। কেমন একটা দুর্গন্ধ এসে নাকে লাগলো। হাত দিয়ে নাক চেপে ধরে ডান পাশে তাকাতে দেখি বুইরা চাচা আমার দিকে তাকিয়ে খাটের উপরে আসন পেতে বসে আছে। আমি কি বলবো কি করব ভেবে পাচ্ছি না এখন। নাক থেকে হাত নামিয়ে ৩২টা দাঁত বের করে হাসিতে বললাম, কি চাচা, রুমে এত দুর্গন্ধ কেন? মূলার দাম কি আজকাল কম নাকি? বুইরা চাচা আমার দিকে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, কিরে মারিদিকা, তোকে তো ছাদে আসতে নিষেধ করেছিলাম, তাহলে কেন আসলি? মরার খুব শখ হয়েছে বুঝি? আমি বললাম, চাচা আমি একটা কাজে এসেছি এখানে, কাজটা হয়ে গেলে চলে যাব। আপনার কোমরে একটা তাবিজ আছে, সেটা আমার চাই। সোজা পথে দিবেন নাকি ভিন্ন পথ নিব? সে উঠে একটা মোমবাতি জ্বালাতে জ্বালাতে বলল, ও এই ব্যাপার, তার মানে রিফান আর ঋতুর সাথে তো দেখা হয়েছে। আচ্ছা, সোজা পথে দেব, এসে নিয়ে যা। তবে তার আগে তোর পেছনে থাকা দুজনের সাথে একটু বোঝাপড়া করে নে। আমি সাথে সাথে পেছনে তাকে দেখলাম কেউ নেই। সামনে তাকাতে দেখলাম বৈরা চাচা ঠিক আমার মুখের সামনে চলে এসেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই সে গাছের মোটা একটা খড়ি দিয়ে আমার মাথায় আঘাত করলো। আমি ছিটকে একটু দূরে গিয়ে পড়লাম, মাথায় হাত দিয়ে কোকড়াতে কোকড়াতে উঠে বললাম, চালাকি ভালোই জানো চাচা, তবে আমার রেসলিং এখনো দেখোনি। এই বলে তার দিকে এগিয়ে গেলাম। তার কাছে পৌঁছানোর আগেই চোখে পড়ল তার পেছনে থাকা দুইটা লম্বা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। আমি থেমে গেলাম। হঠাৎ ছায়াগুলো একটা আকার নিতে শুরু করলো। আমার চোখের সামনে দুইটা ছায়া সম্পূর্ণ দুইজন মানুষের আকার ধারণ করলো। আরে, এরা তো ওই দুজন যাদেরকে আমি স্বপ্নে দেখেছিলাম। এবার একটু ভয় লাগতে শুরু করলো আমার। আমি 2 কদম পিছিয়ে গেলাম। ভাবলাম এখানের জন্য দৌড়ে পালাবো, তাবিজ জন্য কোনো সময় নেওয়া যাবে। তখনই বুইরা চাচা ঠাট্টার হাসি দিয়ে বলল, কিরে মা, পালিয়ে যাবে ভাবতাছোস, তাবিজ নিয়ে যাবি না? আচ্ছা, তাবিজ না হয় পড়েনি, অন্তত মূলার তরকারি দিয়ে এক মুঠো ভাত খেয়ে যা। তার ঠাট্টার হাসিটা আমার এগোতে লাগলো খুব। আমি নিজেকে সামনে নিয়ে বললাম, আরে চাচা, ভাবছিলাম চলে যাব, কিন্তু তুমি তো আমার ইগো হার্ট করে দিলা। এটা ঠিক করনি। এখন তাবিজ না নিয়ে যাব না ভাবছি। এই বলে পাশে পড়ে থাকা সেই গাছের খড়িটা উঠিয়ে সজোরে বুইরা চাচার মাথায় মারলাম। সে নিচে পড়ে গেল। এটা দেখে ওই ছায়া মানবটা খুব রাগান্বিত হয়ে আমাকে ধরে উপরে তুলে ছুঁড়ে মারল। আমি ঘরের দরজা ভেঙে বাইরে গিয়ে পড়ে রইলাম। কিছু একটার সাথে অনেকটা খেটে গেল হাতটা। উঠতে চেয়েও পারলাম না। তারা দুজন আবার আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ঠিক তখনই রিফান ভাইয়া তাদের সামনে চলে আসলো। তারা থেমে গেল। রিফান ভাইয়া একবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে তাদেরকে উদ্দেশ্য করে কোন একটা অদ্ভুত ভাষায় তাদের সাথে কিছু কথা বলল। তারাও সে ভাষায় কিছু বলল। এভাবে কিছুক্ষণ তাদের মাঝে কথা কাটাকাটি হলো। আমি তাদের ভাষা কিছুই বুঝতে পারছি না। এক পর্যায়ে ওই দুজন ছায়ামানব আবার ছায়ার মতো হয়ে চলে গেল। রিফান ভাইয়া আমার কাছে এসে বলল, এবার একটু কষ্ট করে ওঠো, তারা চলে গিয়েছে। তুমি গিয়ে চাচার কোমর থেকে তাবিজটা নিয়ে নাও আর তাকে টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে আসো। আমি হাতের কাটা জায়গাটা চেপে ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ালাম এবং বললাম, আপনি তাদেরকে কি এমন বললেন যে তারা আমাকে না মেরে চলে গেল? রিফান ভাই হাসতে হাসতে বলল, তেমন কিছু না। আমি তাদেরকে বললাম এই মেয়ে রেসিং, কুমফু, কারাটে সব জানে, তোমাদেরকে ভর্তা বানিয়ে ফেলবো সাথে সাথে লাগতে গেলে, এবং তারা ভয় পেয়ে চলে গেল। এই বলে আবার হাসতে লাগলো রিফান ভাইয়া। আমি তাকে ধমক দিয়ে বললাম, হাসি বন্ধ করো মিয়া, মজা না করে বলো কি বললে তাদের সাথে, আর এটা কোন ধরনের ভাষায় কথা বললে? আসলে আমরা ভাই বোন যখন মরার পরও এখানে বন্দী হয়েছিলাম, তখন হন্যে হয়ে মুক্তির উপায় খুঁজছিলাম। কোন এক অজানা কারণে আমি ঘরের বাইরে যেতে পারলেও ঋতু সেটা পারে না। তাই আমি বাইরে থেকে বাইরে ঘুরতাম মুক্তির উপায় খুঁজতে। তখনই একজন ভালো এবং বুজুর্গ জিনের সাথে দেখা হয় আমার। সে নদীর ধারে বসে নামাজ পড়ছিল। আমি তার পাশে গিয়ে বসে রইলাম। নামাজ শেষ করে আমাকে দেখে উনি বুঝে গিয়েছিলেন আমি একটা বন্দি আত্মা। উনি আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন, কিরে বাচ্চা, মুক্তির উপায় খুঁজছিস তাই না? তোদেরকে যেই জিন দ্বারা বন্দি করা হয়েছে তারা খুবই শক্তিশালী।
নির্দিষ্ট সময়ের আগে তোদের মুক্ত হওয়া প্রায় অসম্ভব। একটা সময় তো তোরা মুক্তি পেয়ে যাবি, কিন্তু যারা তোদেরকে বন্দি করে রেখেছে তাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। আর যদি তোরা নির্দিষ্ট সময়ের আগেই মুক্তি হয়ে যাস কোন উপায়ে, তাহলে তাদের উদ্দেশ্য সফল হবে না। আমি তখন বলেছিলাম, আচ্ছা আপনি তো বললেন নির্দিষ্ট সময়ের আগে আমাদের মুক্ত হওয়া প্রায় অসম্ভব, তার মানে অল্প একটু হলেও সম্ভব আমাদের মুক্তি। সে উপায়টা কি বলবেন দয়া করে? আমি তাদের উদ্দেশ্যে সফল হতে দিব না। উনি বলেছিলেন, উপায় একটা আছে, কিন্তু সেটা কঠিন। একজন মানুষের সাহায্য লাগবে যে তোদেরকে মুক্ত করার জন্য নিজের জীবনের পরোয়া করবে না। কিন্তু আমার জানা মতে তোদের এমন কোন আপনজন নেই যে তোদের জন্য নিজের জীবন বাজি রাখবে। আর তোদের সবচেয়ে আপনজনরাই তো আজকের এই অবস্থায় ফেলে রেখেছে তোদের। তাহলে আর মুক্তির উপায় খুঁজে লাভ কি বল? আমি তাকে খুব করুণার সুরে বলেছিলাম, তবু আপনি আমাকে একটা উপায়টা বলে দিন, যদি কখনো এমন কাউকে পেয়ে যায় যে আমাদের সাহায্য করবে। তারপর উনি আমাকে একটা মুক্তির উপায় বলে দিলেন। তখন থেকে আমি এমন একজন মানুষের খোঁজে ছিলাম যে সাহসের সাথে আমাদেরকে সাহায্য করবে। আর তারপর তুমি এলে। তোমাকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য এটাই ছিল, আমি আর ঋতু মুক্তি পেলে তুমিও মুক্ত। আমি চুপচাপ সব শুনে বললাম, আচ্ছা সবই বুঝলাম, কিন্তু এর সাথে ওই ছায়া মানবদের এখান থেকে চলে যাওয়ার সম্পর্ক কি? রিফান ভাই বলল, আমি তাদেরকে সেই বুজুর্গ জিনের কথা বলেছি। তারা তাকে চেনে এবং সম্মান করে। সে বুজুর্গ জিন আমার মাথায় হাত বুলিয়েছে এবং আমাকে সাহায্য করেছে। শুনে তারা চলে গিয়েছে। তারা সে জিনের বিরুদ্ধাচারণ করতে চায় না। ও আচ্ছা, এখন বুঝলাম, কিন্তু তোমার আপনজনরাই তোমাদের এই অবস্থায় রেখেছে, এটা বুঝে আসলো না। যাক, সময় হলে জানতে পারবো। এখন ঘরে পড়ে থাকা মোলা ব্যবসায়ীকে নিয়ে আসি গিয়ে। জানি না বেঁচে আছে কিনা, মাথায় মেরেছিলাম। এই বলে ঘরে ঢুকে দেখলাম উপর হয়ে পড়ে আছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। আমি গিয়ে আগে তার কোমর থেকে তাবিজটা নিলাম, তারপরে তার হাত ধরে টেনে বাইরে নিয়ে এসে রিফান ভাইয়ের সামনে ফেললাম। সে এখনও অজ্ঞান নাকি মরে গিয়েছে বুঝতে পারছি না। রিফান ভাইয়ের আগে তার বুকের উপর দুইটা লাথি দিল। সে কাশতে কাশতে দম নিতে লাগলো। চোখ খুলে রিফান ভাইকে দেখে ভয়ে কেঁদে দিয়ে বলল, বাবা রিফান, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি লোভে পড়ে তোমাদের সাথে এমন করেছি, আমাকে ছেড়ে দাও বাবা। রিফান ভাই তার গলার টুটি চেপে ধরে বলল, ঠিক আছে চাচা, আমি আপনাকে ছেড়ে দেব, কিন্তু যাকে আপনি নিজ হাতে মেরেছেন সেই ঋতু ছাড়বে কি না জানি না। এই বলে তার পা ধরে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো রিফান ভাইয়া। সে শুধু চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমি পেছন পেছন যাচ্ছি আর ভাবছি, তাহলে এই বুইরা ঋতুকে মেরেছে। মন তো চাচ্ছে আমি ওকে মেরে ফেলি, কিন্তু ঋতু তাকে মারার জন্য অধীর আগ্রহে বসে আছে। তাকে টেনে সেই রুমে নিয়ে যাওয়া হলো যেখানে ঋতুর আত্মা বন্দী। দরজার সামনে গিয়ে রিফান ভাইয়া এক ঝটকায় ছুঁড়ে মারল তাকে রুমের ভেতরে। ঋতু সেখানে তার ভয়ানক রূপে দাঁড়িয়ে দাঁত কটমট করছিল। সে একদম ঋতুর সামনে গিয়ে পড়ল। ঋতুর এই অবস্থা, এই রূপ দেখে সেদিনই আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আজকে একটুও ভয় লাগছে না আমার। আমি শুধু অপেক্ষায় আছি কখন এই বুইরার গলা আলাদা করে ফেলবে ঋতু। ঋতুর ভয়ানক রূপ দেখে বুইরা চাচা আরো জোরে জোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে মাফ করে দাও তোমরা। ঋতু তার সামনে হাসতে হাসতে বসে বলল, মাফ তো পাবি না, অন্য কিছু চাওয়ার থাকলে বল, তুই কি করতে পারি। আমি ঠাস করে বলে দিলাম, চাচা মনে হয় মরার আগে মোলা দিয়ে ভাত খেতে চাই ঋতু। আমি ঠিক বলছি না চাচা? চাচা আমার দিকে খুব অসহায় দৃষ্টিতে তাকালো। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে হেসে দিলাম। ঋতু তাকে একটা কথা জিজ্ঞাসা করলো, রিফান বাইরে যেতে পারলেও আমি কেন পারি না? আমার সাথে তোরা কি করেছিস বল। চাচা কাঁদতে কাঁদতে বলল, শুধু তোমার আত্মায় বন্দি করা হয়েছে ঋতুমা। আত্মা বন্দি করতে হলে জীবিত থাকা অবস্থায় তার চুল সংগ্রহ করে রাখতে হয়, কিন্তু রিফানের চুল জীবিত অবস্থায় সংগ্রহ করা হয়নি, তার আগেই তাকে মেরে ফেলা হয়েছে। আর তোমাকে মারার পর তোমার চুল চিরুনি থেকে পাওয়া গিয়েছিল যখন তুমি জীবিত ছিলে তখনকার। আর এই কারণেই শুধু তোমাকে বন্দি করা সম্ভব হয়েছে। আর তারা জানতো তুমি বন্দি থাকলে রিফানও থেকে যাবে, কিন্তু নিজে ইচ্ছাতে। রিফান তার বোনকে একা ফেলে যাবে না। তারপর থেকে আমাকে এই বাড়ি দেখাশোনা করে রাখার দায়িত্ব দিয়ে তারা চলে যায় অন্য কোথাও। এর বিনিময়ে আমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল, সময় হলে তারা আসবে হিসাব বুঝে নিতে। কিন্তু আমার লোভের কারণে আজকে আমি ধ্বংস হলাম। এই মেয়েকে যদি বাসে উঠতে না দিতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না। সব শুনে রিফান ভাইয়া ধেয়ে গিয়ে বুইরা চাচার হাতটা মুচড়ে ভেঙে দিল। ঋতু রিফান ভাইয়াকে থামিয়ে দিয়ে বলল, ওকে আমি মারবো রিফান না, তুই মাঝখানে আসিস না। এই বলে ঋতু তার হাতটা বুইরা চাচার পেটের ভেতরে ঢুকিয়ে দিল। টান দিয়ে পেটের ভেতর থেকে সব কিছু ছিঁড়ে বাইরে নিয়ে আসলো। বুইরা চাচার খেল খতম।
এই দৃশ্য দেখে আমি চোখ বন্ধ করে অন্যদিকে ঘুরে তাকালাম। রুমের ফ্লোর রক্তে ভরে গেল। ঋতু খুশিতে আত্মহারা হয়ে হাসতে লাগলো। রিফান ভাই বলল, এই শাকচুনি হাসি থামা তুই, মরে গিয়েও তোর হাসি দেখে ভয় লাগে আমার। এখনও আমাদের কাজ সম্পূর্ণ হয়নি, মাত্র একজন গেছে, আরও দুজন আছে। তারা দুইজন এখনও আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি বললাম, আরও দুজন মানে তারা কারা? রিফান ভাই বলল, তারা আমাদের আপন কাকার কাকিমা। কি, তোমাদের আপন কাকা কাকিমার সাথে জড়িত? তারাই তোমাদের মেরে ফেলেছে? কিন্তু কেন তারা এটা করলো? রিফান ভাই বলতে শুরু করলো, আমরা মাকে হারিয়েছি সে ছোটবেলায়। বাবাকে খুব একটা কাছ থেকে পেয়েছি তাও না। বাবা সবসময় নিজের বিজনেস আর প্রপার্টি নিয়ে থাকতো। তবু বাবা সময় বের করে আমাদের ভাই বোনের সাথে কিছুক্ষণ কাটতো প্রতিদিন। খুব ভালোভাবেই যাচ্ছিল দিনগুলো। অনেকদিন আমরা একমাত্র চাচা তার পরিবার নিয়ে আলাদা থাকতো। তাদের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না। বাবা প্রায় টাকা পয়সা দিয়ে অনেক সাহায্য করত কাকাকে। আজ থেকে ঠিক 5 বছর আগে হঠাৎ একদিন বাবা স্ট্রোক করে শয্যাশায়ী হয়ে যায়। এটা বাবার তৃতীয় স্ট্রোক ছিল, তাই ডাক্তার বলেছিল আর বেশি সময় নেই বাবার হাতে। তাই মারা যাওয়ার আগে বাবার সকল সম্পত্তি আমাদের ভাই বোনের নামে উইল করে দিয়ে যায়। আর উইলে এটা লিখে দিয়ে যায় যে আমাদের বয়স যখন 24 বছর পূর্ণ হবে তখনই এই সম্পত্তি আমরা ভোগ করতে পারবো। তার আগ পর্যন্ত আমাদের কাছে কেউ জোর করেও এগুলো আদায় করতে পারবে না। বাবা জানতো সে মারা গেলে কেউ না কেউ এই সম্পত্তির লোভ দেখাবে, তাই আমরা বড় না হওয়া পর্যন্ত যেন কেউ আমাদের উপর চাপ সৃষ্টি করতে না পারে। এই কারণে 24 বছর পর্যন্ত এটা আটকে দিয়ে গিয়েছিল। তারপর হঠাৎ একদিন বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। আমরা ভাই বোন সেদিন দ্বিতীয়বারের মতো ইতিম হয়ে গেলাম। বাবা মারা যাওয়ার পর কাকা তার পরিবার নিয়ে আমাদের এখানে চলে আসলো। বাবার সব বিজনেসের দায়িত্ব কাকা নিজের হাতে নিল। তখন মাত্র 19 বছর বয়স আমার। এত কিছু বুঝি না। আমরাও ভাবলাম বাবা নেই তো কি হয়েছে, এখন থেকে কাকাই আমাদের বাবা। তাকে কখনো বাবার থেকে আলাদা চোখে দেখিনি। কাকা কাকিও আমাদের ভাই বোনকে আদর করতো অনেক। তাদের এই ভালোবাসা আর আদরের মাঝে সে যে স্বার্থ লুকিয়েছিল সেটা তখন বুঝতে পারিনি। কাকা শুধু একটা ছেলে ছিল, নাম ছিল নিলয়। বয়সে আমাদের 1 বছর বড়, তাই তাকে বড় ভাইয়ের মতো দেখতাম সবসময়। হঠাৎ একদিন কাকা আর কাকিমা একটা আশ্চর্যজনক সিদ্ধান্ত নিল, ঋতুর সাথে তার নিলয় ভাইয়ের বিয়ে দিবে। ঋতু এটা শুনে অনেক রাগ করলো আর কাকার মুখের উপরে না করে দিল। আমি বাসায় আসলে ঋতু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি সবকিছু শুনে নিজেকে ঠিক রাখতে পারলাম না। কাকা এমন সিদ্ধান্ত নিল কিভাবে? আমি কি কাকা আর কাকিমাকে ইচ্ছে মতো কথা শুনিয়ে দিলাম। তারপর কেটে গেল কয়েকদিন। কাকার কাকিমার সাথে তেমন একটা কথা বলি না। ঋতু আর আমি নিজেদের মতো করে থাকি। একদিন কাকা বাসার পুরনো কাজের লোককে বিদায় করে দিয়ে নতুন কাজের লোক আনলো। এই ছিল সেলিম চাচার আমাদের বাসাতে আগমন। আমি এটা নিয়ে তেমন একটা মাথা ঘামালাম না। তখনও তাদের উদ্দেশ্য সম্পর্কে আমি জানি। তারপর একদিন আবার কাকার কাকিমা ঋতুর সাথে নিলয় ভাইয়ের বিয়ে নিয়ে আমার সাথে কথা বলতে আসে। ঋতু তখন কলেজে ছিল। এবার আমার সাথে কাকার অনেক কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আমি রাগীর মাথায় কাকার মুখে ঘুষি মেরে বসি। কাকু রেগে গিয়ে আমার পেট বরাবর সজোরে লাথি মারে। ঘরের কোন একটা কাঠের ভাঙা চেয়ার পড়া ছিল। আমি ছিটকে গিয়ে সেই চেয়ারের উপর পড়লাম। আমি উঠে গিয়ে কাকার জামার কলার ধরলাম, কিন্তু কি আমি ধরতে পারছি না। আমার হাত কিছু স্পর্শ করতে পারছে। কাকা আমার শরীর ভেদ করে সামনে এগিয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। পেছনে তাকিয়ে দেখলাম আমি সেই চেয়ারের উপর মুখ থুবড়ে পড়ে আছি। কাকা গিয়ে পা দিয়ে নাড়া দিয়ে ডাকলো, রিফান, এই রিফান। কিন্তু আমার কোনো সারা শব্দ নেই। আমি পেছন থেকে বললাম, কাকা ওটা আমি না, আমি আপনার পেছনে দাঁড়িয়ে আছি। কিন্তু আমার কথা যেন তারা শুনতেই পারছে না। হঠাৎ খেয়াল করলাম পড়ে থাকা সেই আমি থেকে রক্ত গড়িয়ে পুরো ফ্লোরে ছেয়ে যাচ্ছে। কাকিমা দৌড়ে গিয়ে আমাকে ধরে টান দিয়ে উল্টো করে দিল। কাকার কাকিমা দুজনেই ভয় পেয়ে গেল। চেয়ারের ভাঙা কাঠের টুকরো আমার চোখ দিয়ে মাথায় বিঁধে গিয়েছে। আমি বারবার বলছিলাম, কাকা এটা আমি না, আমি তো এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু তারা আমার কথা শুনতেই পাচ্ছে না। আমি চুপচাপ দাঁড়িয়ে রিফান ভাইয়ার কথাগুলো শুনছিলাম। আমার চোখেও পানি চলে আসলো। ঋতু নিচের দিকে মাথা দিয়ে বসে আছে। আমি বললাম, তারপর কি হলো ভাইয়া? রিফান ভাইয়া আবার বলা শুরু করলো। তারপর আমি বুঝতে পারলাম আমি মারা গিয়েছি। পড়ে থাকা ওই রক্তাক্ত শরীরটা আমারই। কাকা মাথায় হাত দিয়ে খাটে বসে পড়ল। আমি ভেবেছিলাম কাকার কাকিমা হয়তো খুব কষ্ট পাচ্ছে, এটা ভুলবশত হয়েছে বলে। কিন্তু তারপর কাকিমা যা বলল তাতে আমি যেন আকাশ থেকে পড়লাম।
কাকিমা গিয়ে কাকার কাঁধে হাত রেখে বলল, এত চিন্তা করছে কেন? একদিন একদিন তো ওদেরকে মেরে ফেলতেই হতো আমার। কাজটা আগে আগে হয়ে গেল, ভালো হয়েছে। কাকা বলল, সে তো আর 5 বছর পরে করার কথা ছিল। যখন ওদের বয়স 24 হতো, তখন ওরা সব সম্পত্তি যখন বুঝে নিত, তখন ওদেরকে আমরা সব কিছুর মালিক হতাম। কিন্তু ঋতুকে মারব না বলে ঠিক করেছিলাম। ওকে নীলার সঙ্গে বিয়ে দিয়ে ওর ভাগের অর্ধেক সম্পত্তির মালিক আমার ছেলেকে বানিয়ে দিতাম। কিন্তু এই বোকা রিফান্ডটার জন্য আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে গেল। এখন মরে গিয়ে আরও বিপদ বাড়িয়ে দিল। আমি নিজের কাকার কাকিমার মুখে সব কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ধেয়ে গেলাম তাদের দিকে, কিন্তু আমি যেন একটা আলো ছাড়া কিছুই না। কষ্টের আগিয়ে নিজের মরদেহ পাশে বসে রইলাম। তারপর কাকা বলে উঠল, রিফান যেহেতু মারা গিয়েছে, তাহলে ঋতুকেও বাঁচিয়ে রাখা ঠিক হবে না। কাকিমা ওর সাথে বলল, ঠিক আছে, 2 ভাই বোনকে মেরে গুম করে দিতে হবে, দুনিয়ার কেউ জানবে না। আমি উঠে চিৎকার করে বললাম, খবরদার আমার বোনের গায়ে একটা আঁচড়ও দিবি না তোরা, বেঈমানের বাচ্চারা। কিন্তু আমার কথা তারা শুনছে না। আমি কি করব তখন ভেবে পাচ্ছিলাম না। তখনই কাকা তার নিয়ে আসা কাজের লোক মানে সেলিম চাচাকে ডেকে সব বুঝিয়ে দিল। আমার মরদেহ নিয়ে ঋতুর খাটের নিচে লুকিয়ে রাখলো, আর সেলিম চাচা ঋতুর রুমে লুকিয়ে রইল। ঋতু কলেজ থেকে বাসে আসলো। এসে আমার কথা জিজ্ঞাসা করলে কাকিমা খুব শান্তভাবেই বলল, রিফান একটু বাইরে গেছে, এখনই চলে আসবি, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও মা, আমি খাবার দিচ্ছি টেবিলে। আমি সব কিছু শুনেও কিচ্ছু করতে পারছি না। আমি চিৎকার করে বললাম, ঋতু রুমে যাস না বোন, পালিয়ে যায় এখান থেকে, তোকে মেরে ফেলবো ওরা। কিন্তু ঋতু আমাকে ভেদ করে চলে গেল রুমে। সাথে সাথে সেলিম চাচা পেছন থেকে ঋতুর মাথায় দা দিয়ে ঘা বসিয়ে দিল। ঋতু কিছু বুঝে ওঠার আগেই চিৎকার করার সময়টাও পাইনি। মৃত্যুর কোলে ঢলে পড়ল আমার আদরের বোনটা। সেলিম চাচাও ক্ষান্ত হলো না, ঋতুর মরাদেহের উপর আর কয়েকটা ঘা দিল। আমার যে বোনটার গায়ে আমি আর বাবা কোনোদিন একটা ফুলের টোকা লাগতে দিইনি, সে বোনটার রক্তে পুরো ঘর ভরে গেল। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেলাম। কাকিমা দৌড়ে এলো রুমে, এসে শয়তানে একটা হাসি দিয়ে বলল, বা তুই তো একদম ঠিকমতো কাজ করেছিস, এর পুরস্কার তুই পাবি। এত পাষাণ মানুষ কিভাবে হয়? নিজের আপন কাকা কাকি মিলে 2টা এতিম ছেলে মেয়েকে মেরে ফেলল শুধুমাত্র সম্পত্তির লোভে। আমি কান্না করতে করতে বললাম, রিফান ভাই তারপর কি হলো? তোমাদের 24 বছর পূর্ণ হওয়ার আগে তো কেউ এই সম্পত্তির মালিক হতে পারতো না। তাহলে তোমরা তো মারা গেলে তারা কিভাবে এই সম্পত্তি নিজের নামে করে নিয়েছে? এবার মৃত্যু মাথা উঠিয়ে বলল, আমাদের মারার পর কাকা একজন তান্ত্রিককে বাসায় নিয়ে এসেছিল। তাকে বলা হয়েছিল আমাদের মরাদেহ আর আত্মা 5 বছরের জন্য অক্ষত রাখতে হবে। যখন আমাদের 24 বছর পূর্ণ হবে, তখন আমাদের আঙ্গুলের ছাপ দিয়ে সে সব সম্পত্তি লিখে নেবে। তারপর আমাদের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেবে। তান্ত্রিক সেভাবেই সব কিছু করেছে। আমাদের মৃতদেহ কোথায় লুকিয়ে রেখেছে জানি না। রিফানের চুল না মেলার কারণে রিফানকে বন্দি করতে পারেনি, কিন্তু আমাকে এই ঘরে বন্দি করে রেখে গিয়েছে। আর রিফান আমাকে ছাড়া কখনো যাবে না, সেটা তারা জানতো। এই জন্যই বুইরা চাচাকে তান্ত্রিক একটা তাবিজ বানিয়ে দিয়ে এই বাড়ির দেখাশোনা করার দায়িত্ব দিয়ে গিয়েছিল। আর কাকার কাকিমা আমাদের অন্য কোথাও বাড়ি কিনে সেখানে চলে গিয়েছে। আমাদের 24 বছর পূর্ণ হতে আর 5 দিন বাকি আছে। তারা অবশ্যই আসবে এখানে, আর 5 দিন পর তাদের সেই কাঙ্ক্ষিত সময়। আমি চোখের পানি মুছে বললাম, আসতে দাও তাদের, আমরা 3 জন মিলে তাদের এই দুনিয়া থেকে বিদায় করে দেব। রিফান ভাই বলল, এত সহজে হবে না, সে তান্ত্রিককে নিয়ে আসবে তারা, তাদেরকে স্পর্শ করার শক্তি আমাদের নেই। তবে সেই বুজুর্গ জিন আমাকে বলেছিল, যদি আমি আমাদের মৃতদেহ খুঁজে পেতে পারি সময়ের আগে, তাহলে একটা সুযোগ আছে তাদেরকে মারার। কিন্তু এটা কিভাবে করব? তারা এখন কোথায় থাকে তাও জানি না আমরা। আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, তাহলে তো এটা অনেক কঠিন হবে, কিন্তু চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই। বুইরা চাচা মারা গিয়েছে, এটা তো তারা জানে না, এটা আপাতত গোপন থাকবে। আমাদের হাতে আর 5 দিন আছে, এই 5 দিন অনেক কিছু হতে পারে। এখন আমি আমার বাড়িতে যাব। এতদিনে বাবার রাগ হয়তো অনেকটা কমেছে। তোমরা চলে গেলে আমাকে তো বাড়িতেই ফিরে যেতে হবে, এখন গিয়ে বাবার কাছে ক্ষমা চেয়ে নেব। রিফান ভাইয়া বলল, ঠিক আছে চলো রিদিকা, আমি যাব তোমার সাথে। তোমার কোনো বিপদ আপদ হলে আমি নিজের জীবন বাজি রেখে তোমাকে রক্ষা করব। দেখলাম ঋতু আর চোখে তাকিয়ে আছে রিফান ভাইয়ের দিকে। ঋতু বলল, আসছে আমার বীর পুরুষ, ঋতিকা নিজেই নিজের রক্ষা করতে পারবে, তারা তো পাকনামি না করলেও চলবে। রিফান ভাই বলল, চুপ কর তুই, ঋতিকা আমাদের কত উপকার করেছে, তাকে কি একা ছেড়ে দেওয়া যায় নাকি? আমার একটা দায়িত্ব আছে না, তুই বেশি পাকনামি করিস না। ঋতু বলল, আমি পাকনামি করি তাই না? বেঁচে থাকতে তোর কয়টা গার্লফ্রেন্ড ছিল বলবো ঋতিকাকে, বলবো নাকি?
রিফান ভাইয়া তাড়াতাড়ি করে বলল, রিদিকা তুমি ওর কথায় কান দিও না তো, চলো চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, পরে গেলে তোমার বাবার ক্ষমার দরজা বন্ধ হয়ে যেতে পারে। ঋতু হাসতে হাসতে বলল, যাও রিদিকা, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, আমাদের আবার দেখা হবে। আমিও মুচকে এসে বেরিয়ে পড়লাম। রিফান ভাই আমার পাশে পাশে হাঁটছে। আমি তাকে আমি ছাড়া কেউ দেখতে পাচ্ছি না, এটা নিশ্চিত। আমি বললাম, আচ্ছা রিফান ভাইয়া, সত্যি কি বেঁচে থাকতে তোমার অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল? দেখে তো মনে হয় না। যা বলে আসতে বলে সবাই তাকিয়ে আছে, তারা ভাবছে তুমি একা একা কথা বলছো। তাকে দেখলাম সত্যি মানুষ আমার দিকে তাকিয়ে আছে। জিব্বায় কামড় দিয়ে বললাম, সবাই আমাকে পাগল ভাবছে তাই না? হ্যাঁ, এখন শোনো, আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। ঋতু মজা করেছে এটা ওটা। আমি তো এতটা সিঙ্গেল ছিলাম যে ব্লাড টেস্ট করলে রক্তেরও কোনো গ্রুপ আসতো না, সিঙ্গেল আসতো। এটা শুনে আমি হাসতে হাসতে রাস্তার পাশে বসে পড়লাম। মানুষ পাগল ভাবলে ভাবুক, আগে হেসে নিই। রিফান ভাইও আমার পাশে এসে বসলো। হাসতে হাসতে আমার চোখ গেল একটু দূরের একটা চায়ের দোকানে। সেখানে হিমেল দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার হাসি মুখটা মলিন আর রাগান্বিত হয়ে গেল। রিফান ভাইও এটা খেয়াল করলো। সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রিদিকা? আমি হাত দিয়ে ইশারা করে বললাম, ওই যে হিমেল, যার জন্য আমি বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। রিফান ভাই তাকে অবাক হয়ে বলল, হিমেল না তো, ওটা তো আমার চাচাতো ভাই নিলয়। না ভাই, ওটা নিলয় হবে কিভাবে? ওটা হিমেল। তাকে চিনতে আমার ভুল হবে নাকি? আমি নিজেকেও ততটা চিনি না যতটা এই হিমেলকে চিনি। রিফান ভাই বলল, আমি বলেছি সে আমার চাচাতো ভাই নিলয়। আচ্ছা, তোমার সাথে তার পরিচয় হয়েছিল কিভাবে? তার ফ্যামিলির সম্পর্কে তুমি কি জানো? তার সাথে আমার পরিচয় হয়েছিল আরও প্রায় 2 বছর আগে কলেজ থেকে বিতর্ক প্রতিযোগিতার জন্য রাজশাহী গিয়ে। তখন থেকে তার সাথে নিয়মিত কথা হতো ফোনে। একসময় ওর জন্য এতটা পাগল হয়ে যায় যে ওর জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলাম। ও বলেছিল ওর বাবার অনেক বড় বিজনেস আছে, কিন্তু অনেক চাওয়ার পরেও ওর পরিবারের সাথে আমাকে দেখা করায়নি। সবসময় বলতো ওর বাবাকে ভয় অনেক পায় নাকি, আমাদের সম্পর্কের কথা যদি জানতে পারে তাহলে নাকি ওকে মেরে ফেলবে। তাই আমিও তেমন চাপ দিইনি। আমার বিয়ে ঠিক হওয়ায় আগে বাসায় সাহস করে ওকে ওর কথা বলেছিলাম আমি, কিন্তু বাবা মেনে নেয়নি। আর সেই জন্যই পালিয়ে আসি ওর কথা মতো, কিন্তু ও সেদিন আসেনি। একটা ছেলেকে ভালোভাবে না জেনে তার জন্য বাড়ি ছেড়ে পালিয়ে এলে, এমন কি তার সঠিক নামটাও জানো না? সে যা বলেছে তাই বিশ্বাস করে নিয়েছ। তোমরা মেয়েরা এটাই করো সবসময়। আমার মতো ভালো ছেলেদের গাঁজাখোর ভাবো আর গাঁজাখোর চিটার বাটপাটদের ভালোবেসে থাকো এবং ধোকাও খাও, খেয়ে তারপর বলে বেড়াও সব ছেলেরাই খারাপ। ভুল তো মানুষেরই হয়, আর প্রথম ভালোবাসা সবসময় ভুল মানুষের সাথেই হয়। আমি অনেকবার ভুল করে ফেলেছি, এখন সে ভুল শুধরানোর সময়। তার মানে ওর নাম হিমেল না, তাই তো? তোমার চাচাতো ভাই নিলয়। আজ করে খাইছি আমি। এই বলে উঠে তার দিকে যেতে নিলে রিফান ভাই আমাকে বাধাতে বলল, এখন না, আপাতত রিদিকা, আমরা নীলে ভাইকে অনুসরণ করে কাকের খোঁজ জানতে পারি। আপাতত তোমার রাগ নিয়ন্ত্রণ করো। আমি রিফান ভাইয়ের কথা মেনে নিয়ে থেমে গেলাম। তারপর আমরা অপেক্ষা করতে লাগলাম দূর থেকে। কিছুক্ষণ পর নীলা একটা রিক্সা উঠে বসলো। আমি তাড়াতাড়ি করে একটা রিক্সা নিয়ে ওই রিক্সাকে অনুসরণ করলাম। রিফান ভাই উঠে বসলো। আমি বললাম, তুমি তো উড়ে উড়ে আসতে পারো ভাইয়া, রিক্সাটার কি দরকার? রিক্সাওয়ালা মামা আমার দিকে থাকিয়ে বলল, কিছু কইলেন আফা? আমি বললাম, না না মামা, আপনি চুপচাপ ওই রিক্সাকে অনুসরণ করেন। এটা বলে রিফান ভাইয়ের দিকে তাকিয়ে হেসে দিলাম। মামা মনে হয় আমাকে পাগল ভাবছে। কিছুক্ষণ পর রিক্সাওয়ালা মামা বলল, আফা একটা কথা জিগাই, কিছু মনে করেন না। আমি বললাম, কি কথা মামা? মামা বলল, আপনার ওজন কত আফা? রিক্সাটা অনেক ভারী ভারী লাগতেছে আমার, মনে হইতেছে আপনি ছাড়াও কেউ আছে রিক্সাতে। আমি হেসে দিলাম। আর বললেন না মামা, দুঃখের কথা কি কইমু, আমি দেখতে চিকন হইলে ওজন আমার একটু বেশি। আমার একটা বিয়া হয়েছিল বুঝছেন, শখ করে জামাইয়ের কোলে বসছিলাম একদিন, আমার ওজন জামাইয়ের কুল ভেঙে গেছে। কুল ভাঙার অপরাধে এসে আমাকে ছেড়ে দিয়েছে মামা। বলেন এটা কোনো কথা? রিক্সাওয়ালা মামা মনে হয় বিশ্বাস করে নিয়েছে এসব, আর কিছু বলল না। রিফান ভাই পাশে বসে হাসছে আমার কথা শুনে। প্রায় 10 মিনিট অনুসরণ করার পর নীলয়ের রিক্সা থামলো একটা একতলা বাড়ির সামনে। আমারও দূরত্ব বজায় রেখে থামলাম। নীলয় আমাদেরকে খেয়াল করেনি, ভাড়া মিটিয়ে সে ওই বাড়িতে ঢুকে পড়ল। আমরা ভাড়া মিটিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। রিফান ভাই বলল, তুমি এখানে অপেক্ষা করো রিদিকা, আমি আগে ভিতরে গিয়ে দেখে আসি। এই বলে রিফান ভাইয়া ফুরুত করে চলে গেল ভেতরে। আমি দাঁড়িয়ে রইলাম, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল রিফান ভাই আসছে না। কোনো সমস্যা হলো না তো? ভেতরে গিয়ে দেখবো নাকি? না থাক, আর কিছুক্ষণ ধৈর্য ধারণ করি। এবার আর ধৈর্য ধরতে পারলাম না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আমি তাড়াতাড়ি করে ওই বাড়িতে ঢুকে পড়লাম। ঢোকার সময় দেখলাম রাস্তার পাশে একটা ঝংকার ধরা রডের টুকরো পড়ে আছে। সেটা হাতে নিয়ে নিলাম এবং কাজে লাগতে পারে ভেবে
বাড়িতে ঢুকে কাউকে চোখে পড়ছে না আশেপাশে। আমি পা টিপে টিপে কোনো শব্দ না করে হাঁটছিলাম। রডের টুকরোটা জামার ভেতরে লুকিয়ে ফেললাম, ফিসফিস করে ডাক দিলাম, রিফান ভাইয়া, কই তুমি? পুরো ঘরটা অন্ধকারে ছেয়ে গেল। আমি যেখানে আছি সেখানে ঠাই দাঁড়িয়ে রইলাম। কারো পায়ের শব্দ কানে ভেসে আসলো। আমার আশেপাশে হেঁটে বেড়াচ্ছে সে। একটু ভয় পেলেও নিজেকে শান্ত করে বললাম, তোকে হিমেল বলে ডাকবো নাকি খুনি বাবা মায়ের সন্তান নিলয় বলে ডাকবো? এবার পায়ের শব্দ বন্ধ হয়ে গেল। সে আমার ঠিক সামনে এসে দাঁড়ালো। দেখতে না পেলে স্পর্শ অনুভব করছি তার শ্বাস প্রশ্বাস। আমি বললাম, কেন এমনটা করলি আমার সাথে তুই? আমি তো তোকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। তোর জন্য নিজের পরিবারকে কষ্ট দিয়ে চলে এসেছিলাম, কেন করলি এটা? ওপাশ থেকে সে হাসতে হাসতে বলল, ধোঁকা দেয়া তো আমার পারিবারিক শিক্ষা। যে যেই পরিবেশে বেড়ে উঠবে, যা কিছু দেখে বেড়ে উঠবে, সে তো সেরকমই হবে, তাই না? শুধু তুই না ঋতিকা, তোর মতো আরও অনেক মেয়েকে ধোঁকা দিয়েছে। এটা আমার হ্যাপিনেস, এটা করে আমি আনন্দ পাই। কিন্তু তুই যে আমাদের পারিবারিক ঝামেলায় জড়িয়ে যাবি তা বুঝতে পারিনি। এখনো সময় আছে, এখান থেকে চলে যা, যদি মরতে না চাস। এবার ঘরের আলো ফিরে এলো। দেখতে পেলাম নীলা একদম আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে ওর জামার কলার ধরে বললাম, রিফান ভাইয়া কোথায়? কি করেছিস তার সাথে? সে আমার হাত শক্ত করে চেপে ধরে কলার থেকে ছাড়িয়ে বলল, তোরা কি ভেবেছিস আমাকে অনুসরণ করে তোরা এখানে এসেছিস? আসলে আমি তোদেরকে এখানে নিয়ে এসেছি। রিফান তার জায়গা মতে আছে, এর সাথে তুই নিজেকেও জড়াস না। ভালো ভালো বলছি, চলে যা এখান থেকে। তুই কি ভাবতেছিস ওই মরা রিফান আর ঋতু আমাকে আমার বাবা মাকে মেরে ফেলতে পারবে? কখনোই না। তান্ত্রিক আমাদের সে ব্যবস্থা করে দিয়েছে। ওরা ভাই বোন ওদের প্রাপ্য পেয়েছে। এখন সময় হলো আমার উদ্দেশ্য সফল করে ওদের মুক্ত করে দিব। আমি খুব শান্ত হয়ে নিলয়ের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে বললাম, সব ঠিক আছে। রিফান আর ঋতু মারা গেছে, ওরা তোদের কিচ্ছু করতে পারবে না, কিন্তু আমি তো বেঁচে আছি এখনো। তো তান্ত্রিক বাবা মনে হয় আমার থেকে বাঁচার জন্য কোনো ব্যবস্থা করে দিতে ভুলে গিয়েছিল। এই বলে রডটা বের করে সোজা নিলয়ের মাথা বরাবর বাড়ি দিলাম। সে প্রস্তুত থাকার কারণে হাত দিয়ে বাড়িটা ঠিকিয়ে দিল এবং রডটা ধরে ফেলল। যেহেতু রডটা ঝংকার ধরা ছিল, তাই আমি সজোরে টান মারলাম তার হাত থেকে। সে আর ধরে রাখতে পারল না। হাত রক্তাক্ত হয়ে গেল তার টানের চোটে। সে রাগে গিয়ে আমার গালে থাপ্পড় মেরে বসলো একটা। আমিও কোনো কিছু না ভেবে এবার তার পেটের ভেতরে রডটা ঢুকিয়ে দিলাম, আবার বের করলাম। এবার সে পেটে হাত দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। আমি বললাম, এই সামান্য আঘাতে তুই মরবি না জানি। এখানে অপেক্ষা কর, আমি রিফান ভাইকে নিয়ে আসছি। তোর সাথে এখন অনেক হিসাব বাকি আছে। এই বলে আমার ওড়না দিয়ে তার পা বেঁধে দিলাম যাতে পালাতে না পারে। তারপর আমি ডাকতে লাগলাম, রিফান ভাইয়া, রিফান ভাইয়া, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কোথায় তুমি? ওদিক থেকে নীলা হাসতে হাসতে বলল, রিফানকে কখনো খুঁজে পাবি না তুই, আমাকে মেরে ফেল, না হলে আমি সুযোগ পেলে তোর প্রতি এবার আর দয়া দেখাবো না। আমি ওর কথায় কান্না দিয়ে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম রিফান ভাইয়াকে। হঠাৎ আমার চোখ গেল ঘরের একপাশে একটা কঙ্কাল রাখা। আমি ধীরে ধীরে সেই কঙ্কালের কাছে এগিয়ে গেলাম। নীলা চিৎকাতে বলল, ঋতিক, ওর কাছে যাবি না তুই, ওটা জীবিত কঙ্কাল, তোকে মেরে ফেলবে। আমি বুঝতে পারলাম এই কঙ্কালের মাঝে কোনো রহস্য আছে। আমি ভালো করে কঙ্কালটা পর্যবেক্ষণ করলাম, তারপর মাথাটা ধরে ঘুরিয়ে দিলাম। সাথে সাথে সেখানে দেয়ালে ফাঁকা হয়ে একটা দরজা ভেসে এলো। নীলা আরো জোরে চিৎকার করে বলল, ঋতিক, এটা করিস না, আমি তোকে ছাড়বো না, তুই আমার হাতে মরবি। আমি সামান্য একটা হাসিতে বললাম, আমাকে পরে মারিস, আগে নিজেকে বাঁচা। তো তান্ত্রিক বাবা তোকে বলেনি যে মৃত মানুষের থেকেও জীবিত মানুষরা ভয়ঙ্কর হয় বেশি? আমি তোকে নিজের হাতে মারবো, চিন্তা করিস না। এই বলে সেই দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেললাম। সাথে সাথে সেখান থেকে রিফান ভাইয়া বের হয়ে আসলো আর বলল, ঋতিকা, এই ঘরে আমাদের মৃতদেহটা আছে, আমরা সঠিক জায়গায় এসেছি। কিন্তু নীলা আমাকে ফাঁসিয়ে এই ঘরে বন্দি বানিয়ে ফেলেছিল। তারপর আমি নীলয়ের দিক থেকে হাত ইশারা দিয়ে বললাম, ওই দেখো তোমার চাচাতো ভাইকে কিভাবে ফেলে রেখেছি। রিফান ভাই নীলয়ের দিকে তাকিয়ে তার অবস্থা দেখে হাসতে হাসতে বলল, ঋতিকা, তুমি যদি বাংলা সিনেমা অভিনয় করতে তাহলে এতদিন দজ্জাল ক্যারেক্টারে রিনা খানকে ছাপিয়ে যেতে। আমি বললাম, চুপ করো মিয়া, এখন কি করতে হবে তা বলো। তোমাদের মৃতদেহটা পেয়ে গেলাম, আর কিছু পেতে হবে কিনা? রিফান ভাই আমার কথা জবাব না দিয়ে নীলয়ের দিকে এগিয়ে গেল। নীলয়ের মাথার কাছে গিয়ে বসে বলল, কিরে ভাইয়া, আমার তো একটা পরিবারের মতো ছিলাম। তোর মা বাবাকে কখনো কাকা কাকি ভাবিনি, বরং বাবা মাই ভেবেছে। তোকে তো আমার বড় ভাইয়ের আসনে বসিয়েছিলাম, সামান্য সম্পত্তির লোভে তোরা এতটা নিচে কিভাবে নামতে পারলি? আচ্ছা, সেসব কথা বাদ দিলাম। তোর মা বাবা তো সম্পত্তির জন্য এসব করেছে, কিন্তু তুই রিদিকার সাথে চিট করে কি পেলি? নীলা এবার করুণ সুরে বলল, ভাই, আমাকে মাফ করে দে, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দে তোরা, আমি আর কখনো এসব করব না। সব রকম অন্যায় বিচার করার পর যখন মৃত্যুর কাছে চলে আসিস তোরা, তখন তোদের মাপ চাওয়ার কথা মনে পড়ে, তাই না?
মাপ তো পাবি না, তুইও না, তোর বাবা মাও না, কেউ বাঁচতে পারবি না। এরপর রিফান ভাইয়া উঠে এসে আমাকে বলল, ঋতিকা আসো আমার সাথে, দেখো ওরা আমাদের শরীরের সাথে কি করেছে। তারপরে গোপন রুমে প্রবেশ করলাম রিফান ভাইয়ার সাথে। যা দেখলাম তাতে গা শিউরে উঠল আমার। কাচের বাক্সে রিফান ভাইয়ার মৃতদেহ ঋতুর সংরক্ষণ করে রাখা হয়েছে, আর পাহারাদার হিসেবে 2টা বিষধর কালো সাপ রাখা হয়েছে। সাপগুলো তাদের শরীরে পেঁচিয়ে ধরে আছে। আমি রিফান ভাইয়ের দিকে তাকে বললাম, এবার কি করবো আমরা? এই সাপের কাছ থেকে কিভাবে নিব তোমাদের দেহ? আমি সাপ অনেক ভয় পাই ভাইয়া, এটা আমি করতে পারবো না। রিফান ভাই বলে, আরে শান্ত হও, এই সাপ কোনো সাধারণ সাপ না, এরা জিন সাপ, এদেরকে তাড়ানোর কোনো উপায় অবশ্যই তো আছে। রিফান ভাই, আমি কিন্তু এইসব সাপের সাথে লড়াই করতে পারবো না, দেখো কি ভয়ঙ্কর দেখতে, আমি তো একটা কেঁচো দেখলো ভয় পাই। এবার আপনি অন্য কোনো উপায় খুঁজেন সাপ তাড়ানোর, আমি নাই ভাই। রিফান ভাইয়া খুব চিন্তিত হয়ে গেল। এই সাপ যেভাবে তাদের শরীরে পেঁচিয়ে ধরে আছে তাতে করে মনে হয় না যে এত সহজে তাড়ানো যাবে। রিফান ভাই কিছু বলছে না দেখে আমি বললাম, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমি তো তোমাদের বর্তমান অভিভাবক, তাই না? যা করার তো তোমাকেই তো করতেই হবে। যাওয়ার আগে তোমাদের সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যাবা। রিফান ভাই এবার হাসিতে বলল, আচ্ছা তাও দিয়ে যাব। এখন তাড়াতাড়ি সাপ তাড়িয়ে আমাদের দেহ নিয়ে যেতে হবে, আমাদের হাতে বেশি সময় নেই। আমি কাচের বাক্সের দিকে চারিদিকে ঘুরে ফিরে দেখছি। ঋতু আর রিফান ভাইয়া মারা গিয়েছে আজকে 5 বছর হতে চলল, কিন্তু তাদের শরীরগুলো এখনও পুরোপুরি অক্ষত। তার মানে ওই তান্ত্রিক অনেক শক্তিশালী, সে 2টা মৃতদেহকে এতদিন পর্যন্ত কিভাবে অক্ষত রাখতে পারে। এর মাঝে নিলয় পেছন থেকে ডেকে বলল, ঋতিকা তোমরা চাইলে আমি বলে দিতে পারি কিভাবে ওই সাপ তাড়াতে হবে, তার বিনিময়ে আমাকে ছেড়ে দিতে হবে। রিফান ভাই এক ঝটকায় নিলয়ের কাছে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর কোনো সাহায্য আমাদের দরকার নেই, তোকে এত সহজে মারবো না, চুপচাপ এখানে পড়ে থাক এখন, আর একটা কথা বলবি না। আমি কি রিফান ভাইকে বললাম, এত ভদ্র কেন তুমি? এই পরিস্থিতিতে নিলয়কে গালি দিয়ে ওর কলার চেপে ধরে কথা ছিল তোমার, কিন্তু তুমি তো সামান্য একটা ধমক দিয়েই ক্লান্ত হয়ে গেলে, নাকি গালাগালি দিতে জানো না তুমি? রিফান ভাইয়া বলল, এখানে শুধু তুমি আছো বলে গালি দেইনি, না হলে আমি গালাগালিতে এত পাক্কা যে যখন বেঁচেছিলাম তখন পুরান ঢাকা থেকে পোলাপাইন আসতো আমার কাছে গালি শিখতে। ওরা এত বেয়াদব ছিল যে গালি শেখানোর শেষে টাকা চাইতাম, ওই গালি আমাকে দিয়ে চলে যেত। আমি হাসতে হাসতে বললাম, থাক আর বলতে হবে না, বুঝেছি আপনি গালাগালিতে পিএইচডি করা। আপনি এখানে দাঁড়ান, আমি বাইরে গিয়ে দেখি কোনো সাহায্য পাই কিনা। এই বলে আমি বাইরে বের হলাম। কারোর কাছে সাহায্য চাইব নাকি ভাবছি। রাস্তায় অনেক মানুষই চোখে পড়ছে, কিন্তু কারো প্রতি তেমন ভরসা হচ্ছে না। হঠাৎ খেয়াল করলাম আমার এক ক্লাসমেট সাব্বির এদিকে আসছে। আমি তাড়াতাড়ি লুকানোর চেষ্টা করলাম, ওকে দেখে ফেললো বাসায় জানিয়ে দিবে, কিন্তু লুকানোর আগে ওর চোখে পড়ে গেলাম। দৌড়ে এলো আমার কাছে, এসে এক গাদা প্রশ্ন ছুড়ে দিল আমার দিকে। কিরে ঋতিকা, তুই কই ছিলি, কোথায় গিয়েছিলি, কার সাথে গিয়েছিলি, এমন একটা কাজ তুই কীভাবে করতে পারলি, তোর বাবা মায়ের কথা একবারও তুই চিন্তা করলি না? আর অনেক কথা। আমাকে থামিতে বললাম, ভাই তুই থাম, সব বলবো তোকে, কিন্তু এখন অনেক বিপদে আছি, তুই যা এখান থেকে, আর বাসায় কাউকে জানিস না দয়া করে, আমি একটা কাজে ফেসে গেছি, কাজটা শেষ হলেই বাসায় ফিরে যাব। সাব্বির বলল, তুই আবার কি কাজে ফেসে গেলি, আর কি বিপদের কথা বলছিস, আমাকে বল দেখি, তুই কোনো সাহায্য করতে পারি কিনা? তুই পারবি না দোস্ত, এটা তোর চিন্তার চেয়েও বেশি কঠিন আর ভয়ানক, তুই যা এখন, আমি কোনো একটা ব্যবস্থা করে নিব। এটা কোনো কথা বললি, তুই পারবি কিন্তু আমি পারবো না, একবার বলেই দেখ পারি কিনা। তার চেয়ে বেশি সাহস আমার, কি হচ্ছে বল। আমি একটু ভেবে সাব্বিরকে বললাম, আচ্ছা চল এই বাড়ির ভিতরে, তবে কোনো প্রশ্ন করবি না, সময় হলে তোকে সব বলবো। এখন মন দিয়ে শোন আমার কথা, এখানে 2টা মরদেহ আছে, সেগুলো নিয়ে একটা গোপন জায়গায় যেতে হবে। তার আগে আমাদের একটা গাড়ি লাগবে দেহগুলো এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা গাড়ির ব্যবস্থা হয়ে যাবে, তার আগে বল কাদের মরদেহর কথা বলছিস? তুই কি কাউকে খুন করে ফেলেছিস নাকি? এখন বডি লুকানোর চেষ্টা করছিস? চুপ কর, এই জন্যই তোকে তো এখান থেকে যেতে বলেছিলাম, আমি জানতাম তুই উল্টাপাল্টা প্রশ্ন করবে আর আমাকে বিপদে ফেলবি। বলছিলাম না কোনো প্রশ্ন করা যাবে না, সময় হলে আমি তোকে সব বলবো। আচ্ছা আর প্রশ্ন করবো না, এখন একটু দাঁড়া, আমি গাড়ির ব্যবস্থা করে নিই। এই বলে সাব্বির কাকে যেন ফোন করে বলল একটা গাড়ি লাগবে এবং কোথায় আসতে হবে তা বলে দিল। তারপর আমি সাব্বিরকে নিয়ে বাড়িতে প্রবেশ করলাম। রিফান ভাইয়া নিলয়ের মাথার কাছে বসে আছে, আমাকে দেখে চোখের ইশারায় বলল, এটা কাকে নিয়ে এসেছ? আমিও হাতের ইশারায় বললাম, চিন্তা নেই, সব ঠিক আছে। নিলয়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সাব্বির বলল, এটা আবার কি, তুই মেরেছিস নাকি তাকে? আমি বললাম, হ্যাঁ আমি মেরেছি, ওর জন্য বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম, কিন্তু ও আমাকে ধোকা দিয়েছে তাই মেরেছি। এটা শুনে সাব্বির দৌড়ে গিয়ে নিলয়ের বুকে 2টা লাথি দিয়ে বলল, শালা আমার ফ্রেন্ডকে ধোকা দিস তুই?
তোর চোখ দুইটা খুলে মার্বেল খেলবো আমি। আমি সাব্বিরের জামা ধরে পেছনে টেনে বললাম, তোরে যে কাজের জন্য এনেছি সেটা কর, ওর ব্যাপারটা আমি দেখছি। সাব্বির বলল, হ্যাঁ মনে পড়ছে, তুই মরদেহর কথা বলেছিলি কারোর, কোথায় আমাকে দেখা। তারপর আমি সাব্বিরকে নিয়ে ওই গোপন রুমে গেলাম। রিফান ভাইও আসলো, কিন্তু সাব্বির রিফান ভাইকে দেখতে পাচ্ছে না। মরদেহটা পেঁচিয়ে থাকা সাপ দেখে সাব্বির ভয় পেয়ে বলল, হৃদিকে এসব কি, সাপ আসলো কিভাবে, আর মরদেহগুলোর সাথে কি হচ্ছে, আর এদের সাথে তোর সম্পর্ক কি? সব বলবো তোকে, এখন দয়া করে এই সাপ তাড়ানোর ব্যবস্থা কর, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে। সাব্বির বলল, আচ্ছা দেখি কি করা যায়, এরকম সাপ আগে কখনো দেখিনি, আমার মনে হয় এগুলো সাপ না অন্য কিছু। তারপর সাব্বির এগিয়ে গেল কাচের বাক্সের নিচে, নিজের গায়ে থাকা গেঞ্জিটা খুলে ফেলল এবং হাতে পেঁচে নিল। তারপর বাক্সের উপরে ঢাকনাটা উঠিয়ে ছুঁড়ে ফেলে দিল। আমি সাব্বিরের সাহস দেখে সত্যি অবাক হয়ে গেলাম এবং বললাম, দোস্ত সাবধানে। হঠাৎ রুমের দেয়ালগুলো থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। রিফান ভাই বলল, রিদিকা ওড়না দিয়ে নাক মুখ বেঁধে ফেলো, এই ধোঁয়া যেন নিঃশ্বাসের সাথে ভেতরে না যায়। তোমার ফ্রেন্ডকেও বলো এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে, আমাদের খারাপ কিছু হতে চলেছে। আমি সাব্বিরকে বললাম, গেঞ্জিতে নাক মুখ বন্ধ করে ফেল, ধোঁয়া যেন না যায় ভেতরে। এই বলে সেখান থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম। বের হওয়ার সুযোগ পেলাম না, মুহূর্তের মাঝে পুরো রুম কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। সাব্বির এবং আমি মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছি, কিছু দেখা যাচ্ছে না, দরজাটা কোন দিকে সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে না। হঠাৎ একটা শব্দ কানে আসলো, সাপ ফুসফুস করলো যেমন হয় তেমন। তার মানে কি সাপ বাক্স থেকে বের হয়েছে? শব্দটা ক্রমশই নিকটে আসছে। রিফান ভাই, এখন কি করব? পালিয়ে গেলে আমরা তোমাদের দেহ আবার হারিয়ে ফেলবো, এগুলো না নিয়ে যাই কিভাবে এখান থেকে? সাব্বির বলল, কার সাথে কথা বলছিস তুই? এখানে রিফানটা আবার কে? তো চুপ থাক একটু, বলছি না, কোনো প্রশ্ন করবি না। হঠাৎ আমার পায়ে ঠান্ডা কিছুর অনুভব করলাম, সেটা আমার পা ঘেঁষে চলে যাচ্ছে। আমি বুঝতে পারলাম এটা ওই সাপটা হবে নিশ্চিত। এবার আমি পুরো শরীর কেঁপে উঠল আমার। আমি ধীরে ধীরে বললাম, রিফান ভাইয়া, সাপ আমার পায়ের কাছে, কিছুটা করেন প্লিজ। রিফান ভাই বলল, নড়াচড়া করো না একদম, তোমার ফ্রেন্ডকেও বলো রুমের দরজাটা খুঁজে বের করতে, তারপর যা করার আমি করছি। আমি সাব্বিরকে দরজা খুঁজে বের করতে বললাম। সাব্বির কালো ধোয়ার মাঝে এক হাতে নাক মুখ চেপে অন্য হাতে অনুমান করে দরজা খুঁজতে লাগলো। এর মাঝে ঠান্ডা অনুভূতিটা পা বেয়ে উঠতে লাগলো। আমি চিৎকার করে বললাম, সাব্বিরা তাড়াতাড়ি কর, সাপ আমাকে পিছিয়ে নিচ্ছে, আমি পা নাড়ানোর শক্তি পাচ্ছি না। সাব্বির হন্তদন্ত হয়ে বলল, এই তো পেয়ে গেছি, ঠিক তোর বাম দিকে দরজা, এখন কি করতে হবে বল। রিফান ভাই বলল, এখন যা করার আমি করছি। এই বলে রিফান ভাইয়া আমার পায়ের কাছ থেকে সাপটা ধরে ছিটকে দরজা দিয়ে বাইরে ফেলে দিল। আমি যেন প্রাণ ফিরে পেলাম। হঠাৎ বাইরে থেকে নিলয়ের চিৎকার, তাহলে কি সাপটা নিলয়ের কাছে গিয়ে পড়েছে? আমার তো ভুলে গিয়েছিলাম নিলয় বাইরে আছে, হয়তো সাপ দেখে ভয় চিৎকার করছে, তাই অতটা পাত্তা দিলাম না। এবার ধীরে ধীরে ধোঁয়াটা কমে যেতে লাগলো, এক পর্যায়ে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল রুমটা। তাকিয়ে দেখলাম এখন আর রিফান আর ঋতুর দেহের সাথে কোনো সাপ নেই। একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। অবশেষে সাপের ভয় কাটলো। সাব্বিরকে বললাম, তোর গাড়ি কত দূর আসলো রে, আমাদের এই মরদেহটা দুইটা নিয়ে যেতে হবে। সাব্বির বলেই তো এসে পড়বে কিছুক্ষণের মাঝে। জানি না তুই কি করছিস এসব, বিয়ের দিন পালিয়ে এসে নিজেকে কি সব কাজে জড়িয়ে ফেলেছস, আর আমিও তোকে সাহায্য করছি, তোর সাথে আমিও কেস খাবো দেখিস। চিন্তা করিস না দোস্ত, সব জানতে পারবি। আপাতত এটুকু জেনে রাখ, আমি কোনো অন্যায় কাজ করছি না। এই যে শরীর দুইটা দেখছিস, ওরা ভাই বোন, আপনজনদের নোংরা লোভের কারণে ওদের মৃত্যু হয়েছে, আমি শুধু ওদেরকে প্রাপ্য সাহায্যটুকু করেছি। হঠাৎ রিফান ভাইয়া বাইরে থেকে ডাক দিল, রিদিকা, আকাম তো একটা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি বাইরে আসো। আমি সাব্বিরকে বললাম, বাইরে আয় তো, কিছু একটা হয়েছে ওখানে। গিয়ে দেখলাম নিলয়ের নিথর দেহটা পড়ে আছে মাথাবিহীন। কেউ নিলয়ের মাথাটা আলাদা করে নিয়ে গিয়েছে, শুধু তার দেহটা পড়ে আছে। সাব্বির বলে, এটা কি করে হলো? তার মানে এই জন্যই সে তখন চিৎকার করেছিল। আমার খুব রাগ উঠল এই ভেবে যে নিলয়কে নিজে হাতে মারতে পারলাম না। এটা কে করলো জানি না। এর মাঝে বাইরে দেখা গেল গাড়ির হর্নের শব্দ। সাব্বির বলল, গাড়ি এসে গিয়েছে, তুই রেডি কর, আমি বাইরে গিয়ে ড্রাইভারকে ম্যানেজ করছি। তারপর আমি কাচের বাক্স থেকে রিফান ভাই এবং ঋতুর শরীর নামালাম নিচে। এখনও কত মসৃণ তাদের শরীরগুলো। রিফান ভাইয়া মন খারাপ করে দূরে দাঁড়িয়ে দেখছে। আমি তার দিকে তাকিয়ে সত্যি খুবই কষ্ট পেলাম। ভাগ্য আমাদের কোথা থেকে কোথায় নিয়ে আসে। আমি রিফান ভাইয়ার মন ভালো করার জন্য বললাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবে নাকি, আমাকে একটু সাহায্য করবে। তবে একটা কথা কি জানো রিফান ভাইয়া, তুমি বেঁচে থাকলে তোমার সাথে প্রেম করতাম আমি, তারপর তোমাকে বিয়ে, তোমার সব সম্পত্তি লিখিয়ে নিতাম তোমার নামে, আমার নামে। রিফান ভাইয়া একটা শুকনো হাসি দিয়ে আবার ঠায় দাঁড়িয়ে রইল।
বুঝলাম নিজেদের মৃত শরীর সামনে দেখে খুব মন কষ্ট পাচ্ছে সে। তারপর সাব্বির এসে বলল, রেডি করছস? চলো এখন আমরা যেতে পারি। ড্রাইভারকে টাকা দিয়ে আজকের জন্য ছুটি দিয়ে দিয়েছি। গাড়ি আমি চাইলে নিব, চিন্তা করিস না। এসব ব্যাপারে যত কম মানুষজনকে জানানো যায় ততই ভালো। আমি সাব্বিরকে বললাম, হ্যাঁ এটা তুই ঠিক কাজ করেছিস, এই জন্যই তোকে এখানে এনেছি। এরপর সাব্বিরের সাহায্যে রিফান ভাই আর ঋতুর শরীর গাড়িতে উঠালাম। নিলয়ের মাথাবিহীন শরীরটা সেখানে ফেলে এলাম। সাব্বির গাড়ি ড্রাইভ করতে লাগলো, আমি বলে দিলাম কোথায় যেতে হবে। রিফান ভাই আর আমি পেছনে বসে রইলাম, কারোর মুখে কোনো কথা নেই। রিফান ভাইয়ের মনটা ভীষণ খারাপ। নীরবতা ভেঙে সাব্বির বলল, আচ্ছা রিদিকা, এখানে তুই, আমি আর এই মৃতদেহটা দুইটা ছাড়া অন্য কেউ আছে? আমি বললাম, হ্যাঁ রিফান ভাই আছে। এই যে মৃত ছেলেটাকে দেখতে পাচ্ছিস, সে আমার পাশে বসে আছে, শুধু আমি তাকে দেখতে পাই না। আর যে মেয়েটার মৃতদেহ দেখেছিস, এটা রিফান ভাইয়ার বোন ঋতু। আমার এখন ঋতুর কাছে যাচ্ছে এগুলো নিয়ে। সাব্বির বলে, এতদিন এসব ভূত প্রেত আত্মাদের সিনেমাতে দেখেছি বা গল্প শুনেছি, অনেক কিছু ছিল বাস্তবে এসব অভিজ্ঞতা নেয়ার, আর সেটা পূর্ণ হতে যাচ্ছে। সাব্বিরের বকবক শুনতে শুনতে আমরা রিফান ভাইয়াকিদের বিল্ডিংয়ে পৌঁছে গেলাম। গাড়ি সাইড করে মৃতদেহগুলো সাব্বির আমার কথা মতো দ্বিতলে উঠালো। ঋতুকে সারপ্রাইজ দিব ভেবে আস্তে আস্তে দরজাটা খুললাম। দরজা খুলতেই আমরা নিজেরাই শকড হয়ে গেলাম। রিফান ভাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাব্বিরও ভয়ার্ত চোখের সামনে তাকিয়ে আছে। নীলয়ের কাটা মাথা হাতে করে একটা লোক দাঁড়িয়ে আছে। রিফান ভাইয়া বলে উঠল, কাকা আপনি? রিফান ভাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কাকা আপনি? কাকা ভয়ঙ্কর একটা হাসিতে বলল, হ্যাঁ ভাতিজা, সময়ের আগেই চলে আসলাম। তোরা আর শান্তিতে থাকতে দিলি কই? ভাবছিলাম সবকিছু ঠিকঠাক মতো হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না, কিন্তু তার হলো কোথায়? রিফান ভাইয়া রাগান্বিত হয়ে বলল, কাকা ঋতু কোথায়? ওর সাথে এখন আবার কি করছেন? কাকা নীলের মাথাটা উঁচু করে মুখের সামনে দিয়ে বলল, সামান্য ভুলের জন্য নিজের ছেলেকে কেড়ে নিয়েছি, আর তোদের কিভাবে ছেড়ে দিই বল? এই বোকা ছেলের জন্য সময়ের আগেই আমার এখানে আসতে হলো। আর তো মাত্র 4 দিন আছে। তোদের আঙ্গুলের ছাপ আজকে দলিলে নিয়ে নিব, তারপর 4 দিন পর তোদের ভাই বোনের অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়ে দুনিয়াকে জানাবো তোরা মারা গিয়েছিস। রিফান ভাইয়া ক্রোধে যেন লাল আগুনের মতো হয়ে যাচ্ছে। বেঈমানের বাচ্চা বলে তার কাকার দিকে ধেয়ে গেল, কিন্তু কাকার কাছে পৌঁছানোর আগেই কোন এক অদৃশ্য শক্তি রিফান ভাইয়াকে ছিটকে ফেলে দিল। কাকা হাসতে হাসতে বলল, ভাতিজা তুই আমাকে স্পর্শ করতে পারবি না, শুধু শুধু নিজেকে ক্লান্ত করিস না। আজকে তোদের ভাই বোনের শেষ দিন, আর সাথে তোকে সাহায্য করা এই পোকামাকারেরও শেষ দিন। সাব্বির আমার দিকে তাকিয়ে বলল, রিদিকা এই লোককে আমাদের দুজনকে পোকামাকড় বলল? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। সত্যি বলতে রিফান ভাইয়ের কাকার এই রূপ দেখে আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি। যে বাবা তার ছেলেকেও মেরে ফেলতে পারে, সে আমাদের মারতে একবারও ভাববে না। সাব্বির কাকাকে উদ্দেশ্য করে বলল, কাকা কথাবার্তা সাবধানে বললেন, আমাকে পোকামাকড় বলছেন তাই না? তাহলে আমি আপনার নাক কান দিয়ে ঢুকে এমন জায়গা দিয়ে বের হব যে কেউ মুখ দেখতে পারবে না কাউকে। কাকা বলল, তোদের সাথে তো পুরো বোঝাপড়া করব, আগে আমার আদরের ভাতিজা আর ভাতিজিকে মুক্তি দেই। আমার বোকা ছেলেটা। এই বলে নীলের মাথাটা আমাদের দিকে ছুঁড়ে মারল সে। আমরা সরে গেলাম। রিফান ভাই আমাকে ডাক দিয়ে বলল, ঋতিকা তাড়াতাড়ি ছাদে যাও, ঋতু বিপদে আছে। আমি সাব্বিরকে বললাম, তাড়াতাড়ি ছাদে যেতে হবে আমাদের। আমরা দুজন সেখান থেকে দৌড় দিলাম ছাদের দিকে। মনে হচ্ছিল কাকা আমাদের পেছনে ধাও করে আসছিল, কিন্তু তাকে দেখলাম সে আসছে না, হাসি মুখে দাঁড়িয়ে আছে। এই হাসির রহস্য কি জানি না। সাব্বির আর আমি ছাদে গিয়ে দেখলাম বিশাল আয়োজন ফুল বাগানের পাশে। তার চেয়ে অবাক করা বিষয় হলো, আমরা যখন বাসে এসেছিলাম তখন দিন মাত্র বিকেল হয়েছে, আর এখন ছাদে উঠে দেখি চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। একটা কাঠের বাক্সে আগুন জ্বলছে, তার সামনে একজন বড় চুল আর জট বাঁধা দাড়িওয়ালা লোক চোখ বন্ধ করে বসে আছে। দেখে বুঝে ফেললাম এই সেই তান্ত্রিক। সাব্বির আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, এখন আমরা কি করব? তুই বললে আমি এই তান্ত্রিকের ওপর ঝাঁপিয়ে পড়তে পারি। আমি একটু ভেবে বললাম, না এখন না, আগে আমাদের খুঁজে বের করতে হবে ঋতু কোথায়। আর সে যেহেতু চোখ বন্ধ করে নির্দ্বিধায় বসে আছে, তাই মানে আমরা চাইলেও কিছু করতে পারবো না। এর মাঝে ওই তান্ত্রিক চোখ বন্ধ করে বলে উঠল, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবি নাকি তোদের বন্ধুকে বাঁচাবি? আমার কি বলবো ভেবে পাচ্ছি না। সাব্বির হঠাৎ করেই কি মনে করে যেন একটা ফুলের টব উঠিয়ে ওই তান্ত্রিকের মাথা বরাবর মারল, কিন্তু সেটা তান্ত্রিকের মাথার সামনে গিয়ে থেমে গেল এবং শূন্যে ভাসতে লাগলো। আমরা দুজনে অবাক এবং ভয়ার্ত চোখে তাকিয়ে রইলাম। আমরা কিছু বুঝে ওঠার আগেই ফুলের টবটা ঘুরে আমাদের দিকে ছুটে আসলো। আমি সরে যেতে পারলেও টবটা সোজা সাব্বিরের মাথায় এসে আঘাত করলো। সাব্বির মাথায় হাত দিয়ে বসে পড়ল। ওর মাথা থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছে।
এটা দেখে আমি আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারলাম না। পাশ থেকে একটা শক্ত লাঠি উঠিয়ে নিলাম। এরপর পা টিপে টিপে তান্ত্রিকের পেছনের দিক দিয়ে এগুতে লাগলাম। যেহেতু সে চোখ বন্ধ করে আছে, তাই ভাবলাম অন্তত পেছন থেকে তাকে আক্রমণ করলে টের পাবে না। আমি তার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালাম। লাঠি উঠিয়ে তাকে আঘাত করার জন্য প্রস্তুত হলাম। তখনই তার সামনে জ্বলতে থাকা কাঠের বাক্স থেকে একটা আগুনের গোলা উড়ে এসে আমার হাতে পড়ল। আমি চিৎকার দিয়ে লাঠি ফেলে দিলাম হাত থেকে। বুঝতে পারলাম আমার এই লোকের ধারের কাছেও যেতে পারবো না। তাহলে এখন কি করব? ঠিক তখনই রিফান ভাই আর কাকা ঋতু এবং রিফানের মৃতদেহ টেনে নিয়ে ছাদে চলে আসলো। এনে মৃতদেহ দুটো সেই তান্ত্রিকের সামনে রাখলো। এরপর জামার ভেতর থেকে একটা কাচের বোতল বের করে মৃতদেহের পাশে রেখে সেও তান্ত্রিকের পাশে গিয়ে বসলো। আমাদের দিকে ভয়ঙ্করভাবে তাকে একটা হাসি দিল। সে ভেবে নিয়েছিল তাকে হারানোর মতো কেউ নেই। আমি আর সাব্বির দূরে দাঁড়িয়ে অস্থির হয়ে যাচ্ছি। কি করবে এখন? রিফান ভাই আর ঋতু গেল কোথায় এই মুহূর্তে? তখনই চোখে পড়ল সেই কাচের বোতলের দিকে, যেটা একটু আগে কাকা এনে রেখেছে মৃতদেহের পাশে। সে কাচের বোতলের ভেতর রিফান ভাই আর ঋতু বন্দি অবস্থায় ছটফট করছে। এটা দেখে আমি সাব্বিরকে বললাম, বোতলটা ভেঙে ফেলতে পারবি? সাব্বির এক মুহূর্ত দেরি না করে রক্ত মাখা মাথা নিয়ে সেদিকে এগিয়ে গেল। বোতলের কাছে যাওয়ার আগে কাকা উঠে সাব্বিরের বুকে লাথি দিয়ে দূরে ফেলে দিয়ে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাক, তোদের সাথে আমার কোনো ঝামেলা নেই। এরপরও যদি আমার কাছে ব্যাগরা দেওয়ার চেষ্টা করিস তাহলে ওদের আগে তোদের ব্যবস্থা করব। এই বলে আবার সে গিয়ে বসে পড়ল। আমার রাগ যেন ফেটে পড়ছে, কিছু করতে পারছি না। এই প্রথমবারের মতো নিজেকে খুব অসহায় লাগছে। এত চেষ্টা করার পরও কি তাহলে রিফান ভাইয়া আর ঋতু হেরে যাবে? হঠাৎ খুব মনোযোগ দিয়ে বোতলটার দিকে তাকিয়ে রইলাম। রিফান ভাইয়া কিছু বলার চেষ্টা করছে আমার উদ্দেশ্যে। তার কোনো কথা শোনা যাচ্ছিল না। যেহেতু বোতলটা একটু ছোট ছিল, তাই তার মুখের অঙ্গে ভঙ্গিও বুঝতে পারছি না আসলে সে কি বলতে চাচ্ছে। আমি একটু কাছে গেলাম এবং হাতের ইশারায় বললাম, কথা বুঝতে পারছি না। হাতের ইশারায় বলো কি বলতে চাও? তারপর রিফান ভাইয়া হাতের মাধ্যমে একটা ফুলের মতো বানালো। এরপর ফুলটাকে নিয়ে টেনে আলাদা করে দিল। একটু গভীরভাবে চিন্তা করার পর আমি বুঝে গেলাম রিফান ভাই আসলে কি বলতে চাচ্ছে। কালো গোলাপের কথা মনে পড়ে গেল। তাকে দেখলাম সে গাছে একটা কালো গোলাপ ফুটে আছে। তার মানে এই গোলাপ ছিঁড়ে নষ্ট করে দিতে হবে। তাহলে কিছু একটা হতে পারে। আমি দেরি না করে এক দৌড়ে গিয়ে গাছ থেকে কালো গোলাপটা ছিঁড়ে ফেললাম। আমার হাতে প্রায় কয়েকশো গোলাপের কাঁটা বিঁধে গেল। সেদিকে খেয়াল করলাম না, গোলাপটা ছিঁড়েই হাতের মধ্যে দুমড়ে মুচড়ে দিয়ে টুকরো টুকরো করে ফেললাম। হঠাৎ বিকট একটা শব্দ হলো। তাকে দেখলাম বড় একটা পাথরের টুকরো আমার দিকে উড়ে আসছে। সাব্বির এক ঝটকে এসে আমার ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি ছিটকে গিয়ে ছাদের রেলিংয়ের সাথে বাড়ি খেলাম। আর তখনই রিফান ভাই আর কাকা চিৎকার করে বলে উঠল, এটা তুই কি করলি? আমার এত বছর অপেক্ষা তুই শেষ নিঃশেষ করে দিলি। আজকে এখানে কাউকে আমি জীবিত ছাড়ব না। এই বলে সে সাব্বির ভাইকে একটা লাঠি দিয়ে মাথায় আঘাত করে ফেলে দিলাম। সাব্বির আর কোনো নড়াচড়া করছে না। আমি ঘুরে তাকিয়ে দেখলাম সেখানে এখন তান্ত্রিক নেই, শুধু কাকা চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। সে পারছে না যেন আমাকে চিবিয়ে খেয়ে ফেলতে। হঠাৎ সে ধেয়ে এসে আমার গলা চেপে ধরে উঁচু করে ফেললে এবং বলল, তুই এটা কিভাবে করতে পারলি? ভেবেছিলাম কাজ হয়ে গেলে তোদেরকে ছেড়ে দেব, হাতে আর রক্তে রাঙাবো না, কিন্তু তুই এটা করে নিজের মৃত্যু নিজে ডেকে আনলি। আমি প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি তার থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু সে খুব শক্তিশালী ছিল। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই পেছন থেকে একটা তলোয়ারের মতো কিছু তার পিঠ ভেদ করে পেট দিয়ে বেরিয়ে গেল। আস্তে আস্তে আমার গলা থেকে তার হাত সরে যেতে লাগলো। আমি নিচে পড়ে গেলাম। সে এখনো দাঁড়িয়ে আছে। কি হচ্ছে সেটা বোঝার জন্য তাকাতে দেখলাম রিফান ভাই আর ঋতু তার পেছনে দাঁড়িয়ে আছে ভয়ানক রূপে। রিফান ভাই বলল, কাকা শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে হাতে মারা গেলেন, কিন্তু যেই সম্পত্তির জন্য এত নোংরা খেলা সাজালেন সেই সম্পত্তি কিন্তু রয়ে গেল। কাকার মুখ দিয়ে রক্তবমি হচ্ছে, কিছু বলতে চেয়েও পারছে না। ঋতু তলারের মতো জিনিসটা টান দিয়ে বের করে নিল। কাকা ধীরে ধীরে লুটিয়ে পড়ল নিচে। ঋতুর আগে কষ্টে কাকার শরীরটাকে ধরে হিংস্র পশুর মতো খাবলে খুবলে মাংসগুলো আলাদা করে ছিটিয়ে ফেলতে লাগলো। রিফান ভাইয়া ঋতুকে থামিয়ে জড়িয়ে ধরে শান্ত করে বলল, থাক বোন, অনেক হয়েছে, এবার নিজেকে শান্ত কর। আমি উঠে সাব্বিরের কাছে গিয়ে ওকে ধাক্কাতে বললাম, এবার উঠে পড় দোস্ত, আমাদের কাজ হয়ে গেছে। সাব্বির ঘাড় ঘুরিয়ে বলল, আরেকটু শুয়ে থাকতে দে বাল, মাথাটা ফেটে গেছে, দেখতেছিস না খুব ব্যথা করছে। আমি রিফান ভাইয়া ঋতুর কাছে গিয়ে বললাম, কিভাবে কি হলো ভাইয়া? কিছুই তো বুঝতে পারলাম না। তোমরা ওই বোতল থেকে বের হলে কিভাবে? আর এই তান্ত্রিক বা হঠাৎ করে কোথাও উদা হয়ে গেল?
রিফান ভাইয়া বলল, ওই কালো গোলাপের মাধ্যমেই আমাদের শরীরে পুনরায় আত্মা সঞ্চালন করে সম্পত্তির কাগজে আমাদের টিপসই নিত। তারপর ফুলটা নষ্ট করে দিত এবং আমরা না চাইতো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো তাদেরকে কিছু না করেই। এটা ভালো ছিল যে তুমি আমার ইশারা বুঝে ওই ফুলটা আগে নষ্ট করে দিয়েছ। এই জন্যই ওদের পরিকল্পনা বিগড়ে যায় আর আমি আর ঋতু ওই বোতল থেকে বাইরে চলে আসি। কিন্তু এই তান্ত্রিক হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল জানি না, সে কি চেয়েছিল তাও জানি না, তবে সে গায়েব হয়ে ভালোই করেছে। আমরা কাকার সাথে পারলে ওই তান্ত্রিকের সাথে লড়াই করার শক্তি আমাদের ছিল না। সে অনেক শক্তিশালী। আচ্ছা, তাহলে এই ব্যাপার, কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে, তান্ত্রিক কোথায় চলে গেল? যাক, যা হয়েছে ভালোই হয়েছে। এখন কি করব তোমরা? চলো, চলে যাবে তাই না? ঋতু বলল, হ্যাঁ, মরার পরে পৃথিবী আমাদের জায়গা না, চলে তো যেতেই হবে। ঋতিকা, তোমাকে অনেক ধন্যবাদ বিনা স্বার্থে আমাদের জন্য এত কিছু করার জন্য। তাড়াতাড়ি মরে গিয়ে আমাদের কাছে চলে আসো, তোমাকে আমার ভাবি বানাবো। রিফান ভাইয়া একটু লজ্জা পেয়ে বলল, জীবনের প্রথম শাকচুনিটা একটা ভালো কথা বলেছে। আমি এসে তো বললাম, আচ্ছা, খুব তাড়াতাড়ি আমি আসছি। এখন তোমাদের এই সম্পত্তিগুলোর কী হবে বলো তো? রিফান ভাই বলল, ভালো কথা মনে করেছো ঋতিকা, ঘরে থাকা আলমারিতে আমাদের সম্পত্তির সব কাগজপত্র পেয়ে যাবে। তুমি এগুলো নিয়ে উকিলের কাছে যাবে এবং তাকে সব খুলে বলবে। তাকে আমাদের মৃতদেহ দেখালেই সব বোঝা যাবে। সে অনেক ভালো মানুষ এবং বিশ্বস্ত। তাকে বলবে যে আমরা ভাই বোন আমাদের সব কিছু এতিমখানা এবং বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছি। আমাদের উইলেও এমনটাই লেখা আছে। উকিল সাহেবই সব ব্যবস্থা করে দিবেন। তারপর আমাদের মৃতদেহগুলো সুন্দরভাবে দাফন করে দিও বাবার কবরের পাশে। ঠিক আছে, তোমাদের এই ইচ্ছেটাও পূরণ হবে, চিন্তা করো না। তাহলে এখন বিদায় নেওয়ার পালা, তাই না? রিফান ভাই আর ঋতু একজন আরেকজনের হাত ধরে বলল, হ্যাঁ, চলে যাচ্ছি, ভালো থেকো তোমরা। আর তোমার ফ্রেন্ডকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানিও। অনেক অনেক স্মৃতি রেখে গেলাম। বলে ভাই বোন আলোর মতো রোশনি ছড়িয়ে চলে গেল। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। বাসা থেকে সেদিন পালিয়ে না আসলে এখন এসব কিছু হতো না। মন চাচ্ছিল ওদেরকে আটকে রেখে দেখিয়ে দিই। খুব মিস করবে এই ভাই বোনকে। পেছনে তাকে দেখলাম সাব্বির গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। বললাম, কি রে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? সাব্বির বললো, একা একাই কথা বললে এতক্ষণ, আমি তো কাউকে দেখতে পেলাম না। আমার সাথে দেখা না করে চলে গেল ওরা। ওরা তোকে ধন্যবাদ জানিয়েছে। আর এখন ওর চল, আমাদের আরও একটা কাজ আছে। তারপর সাব্বিরকে নিয়ে উকিল সাহেবের কাছে গিয়ে সব কিছু খুলে বললাম। উনি প্রথমে বিশ্বাস করতে না চাইলেও পরে ওদের মৃতদেহ দেখার পর বিশ্বাস করে নিয়েছিল। এরপর রিফান ভাইয়ের কথা মতো সবকিছু একটা এতিমখানা এবং বৃদ্ধাশ্রমে দান করতে দিলাম উকিল সাহেবের সাহায্যে। সব কাজ সম্পন্ন করে আমি বাসায় ফিরে গেলাম ভয়ে ভয়ে। ভেবেছিলাম বাবা আমাকে আবার বাসা থেকে বের করে দিবে, কিন্তু বাসে গিয়ে বুঝতে পারলাম সেদিন তারা আমাকে অনেক খুঁজেছে সবাই। আমার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে দিত, কিন্তু আমাকে খুঁজে পাইনি। বাবা অনেক কান্না করেছে সেদিন আমার জন্য। অবশেষে বাবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। বাবা আমাকে বুকে টেনে নিল আর কখনো যাতে এমনটা না করি সেটা বলল। আমি প্রমিস করলাম এমনটা আর কোনোদিন হবে না। তারপর কেটে গেল প্রায় 15 দিন। রিফান ভাইকে অনেক মিস করি এখনও। তাদের ভাই বোনের মিষ্টি মিষ্টি ঝগড়াগুলো খুব মনে পড়ে। একদিন সকালে মন খারাপ করে পার্কের বেঞ্চিতে বসে আছি। দেখলাম ইয়া মোটা হাতির মতো এক আন্টি পার্কের জগিং করছে। ভাবলাম একটু মজা করা যাক আন্টির সাথে। আমি আন্টিকে বললাম, ও আন্টি, আমি ছোট হয়ে আপনাকে একটা উপদেশ দিই? আন্টি বলে, হ্যাঁ অবশ্যই। উপদেশ দেওয়ার জন্য ছোট বড় কোনো বিষয় নাকি উপদেশ শুনি। আমি বাসা থেকে উঠে বললাম, আপনি কখনো চিড়িয়াখানায় যাবেন না, তাহলে হাতি রাগ করে বলবে আমাদের জাত হয়ে তুই 2 পায়ে হাঁটার সাহস করলি কেমনে? এটা শুনে আন্টি বলল, দাঁড়া হতচ্ছাড়ি, দেখাচ্ছি তোকে। আমি আন্টির ধাও খেয়ে হাসতে হাসতে দৌড় দিলাম। একটু সামনে যেতে একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। দেখলাম খুব সুন্দর একটা ছেলে, মাথা ভর্তি কালো চুল, ফর্সা মুখ আর হালকা খোঁচা খোঁচা চাপদারি। ছেলেটা আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি তোমাকেই খুঁজছিলাম ঋতিকা।